হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই লার্ন বেসিক ইকোলজি চ্যানেলে। মাইক্রোবায়োলজি সাবজেক্টের থার্ড লেকচারে প্রিভিয়াস লেকচারে আমরা ডিসকাস করেছি ব্যাকটেরিয়ার স্ট্রাকচারের ব্যাপারে। ব্যাকটেরিয়ার উপরে কিছু ইন্ট্রোডাকশন আমরা আলোচনা করেছি। এই এপিসোডে, থার্ড নাম্বার এপিসোডে, আমরা আলোচনা করব ব্যাকটেরিয়ার সেল স্ট্রাকচারের উপরে। তো স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল, আমরা প্রিভিয়াস ভিডিওতেই জেনেছি যে ব্যাকটেরিয়ার যে ব্যাকটেরিয়া সেল হচ্ছে প্রোক্যারিওটিক টাইপ, মানে আদি সেল। তো যেহেতু প্রোক্যারিওটিক টাইপ অফ সেল, তাই ব্যাকটেরিয়া সেলের উপরে সেল ওয়াল প্রেজেন্ট থাকবে, রাইট? তো ব্যাকটেরিয়ার যেটা সেল ওয়াল, তো ব্যাকটেরিয়া সেল ওয়ালের কাজ কি? ব্যাকটেরিয়ার সেল ওয়ালের প্রথম কাজ হচ্ছে এটার ব্যাকটেরিয়া সেলের জন্য, ব্যাকটেরিয়া সেল ওয়ালের জন্য ব্যাকটেরিয়া একটা প্রপার তার নির্দিষ্ট শেপ পায়। ব্যাকটেরিয়া তার কি পায়? নির্দিষ্ট একটা ব্যাকটেরিয়া বডিতে তার একটা নির্দিষ্ট শেপ দেখতে পাওয়া যায়, আকৃতি দেখতে পাওয়া যায়। নেক্সট, ব্যাকটেরিয়াকে এই ব্যাকটেরিয়া সেল ওয়াল তার সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে তাকে প্রোটেকশন দেয়। ওকে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্যাকটেরিয়ার সেল ওয়াল ব্যাকটেরিয়াকে রিজিডিটি প্রদান করে। রিজিডিটি মানে বাংলায় যাকে বলে দৃঢ়তা বা স্ট্রেংথ, একটা সেলকে তার স্ট্রেংথ প্রদান করে, তাহলে রিজিডিটি। ওকে, এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়াল ব্যাকটেরিয়াকে তার এক্সটার্নাল স্ট্রেস থেকে তাকে প্রোটেকশন দেয়। এখানে এক্সটার্নাল স্ট্রেস বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে অসমোটিক প্রেশার। তাহলে অসমোটিক প্রেশার সম্বন্ধে যদি আমাদের বুঝতে হয়, তাহলে সবার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ অসমোসিস। একটা সলিউশনের মধ্যে সলিউট এবং সলভেন্ট প্রেজেন্ট থাকে, রাইট? আমরা কি জানি? একটা সলিউশনে সলিউট অ্যান্ড সলভেন্ট প্রেজেন্ট থাকে। মানে আমি যদি এক গ্লাস জলের মধ্যে যদি লবণ গুলি, তাহলে জল যার অ্যামাউন্ট বেশি, দ্যাট ইজ আওয়ার সলভেন্ট। লবণ মানে যেটার অ্যামাউন্ট কম, সেটাকে আমরা কি বলবো? সলিউট। তাহলে সলিউট প্লাস সলভেন্ট, এটা যখন দুটো একসঙ্গে মিক্স হয়ে গেল, তখনই সেটাকে কি বলবো? একটা সলিউশন বলবো। তাহলে এই সলিউট প্লাস সলভেন্ট মিলে কি তৈরি হয়? আমাদের সলিউশন তৈরি হয়। এবার সাধারণভাবে সলিউটের কনসেন্ট্রেশন কি হয়? সলিউটের কনসেন্ট্রেশন সবসময় লো হয়, সলভেন্টের কনসেন্ট্রেশন সাধারণভাবে বেশি হয়, রাইট? এবার যদি আমি এখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন ড্র করি, মানে সেমি পারমিয়েবল মেমব্রেন মানে যে মেমব্রেনের মাধ্যমে কিছু সিলেক্টিভ জিনিস তাদের ডিফিউশনের মাধ্যমে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের মধ্যে এন্টার করতে পারবে। মনে করে নি, এই যে সেমি পারমিয়েবল মেমব্রেন যেটা আমি এখানে ড্র করলাম, এর বাইরে এমন কোনো জিনিস আছে যেখানে যে এনভায়রনমেন্ট আছে, বাইরে যে এনভায়রনমেন্ট আছে, সেখানে সলিউট এর কনসেন্ট্রেশন বেশি, রাইট? সলিউটের কনসেন্ট্রেশন বেশি, বাট সলভেন্ট এর কনসেন্ট্রেশন কম। মানে মনে করা যাক সেই জায়গাতে মানে লবণের পরিমাণটা প্রচণ্ড বেশি, কিন্তু সলভেন্ট মানে যেটা আমরা লবণের সঙ্গে জলকে এখানে যেহেতু অ্যাড করছি এক্সাম্পল বোঝানোর জন্য, তো সেখানে জলের পরিমাণটা খুব কম। কিন্তু অপরদিকে সেমি পারমিয়েবল মেমব্রেনের ঠিক নিচে এখানে জলের অ্যামাউন্টটা খুব কি বেশি, মানে সলভেন্টের অ্যামাউন্ট খুব বেশি, কিন্তু সলিউটের অ্যামাউন্ট খুব কম। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে বাই দ্য অসমোসিস এখান থেকে কি হবে? সলভেন্ট যেটা, সেই সলভেন্ট সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে ট্রান্সফার হবে। ট্রান্সফার হয়ে কোথায় যাবে? যেখানে সলভেন্টের অ্যামাউন্ট কম, সেখানে ঢুকতে থাকবে এবং ঢুকে কি হবে? এমন একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসার চেষ্টা করবে। এটাকে আমরা কি বলি? অসমোসিস। আমরা যদি এখানে ডেফিনেশন যদি লিখি, তাহলে কি লিখতে পারি? ইন অসমোসিস মানে সলভেন্ট, যেটাকে আমরা এখানে এক্সাম্পল হিসেবে কি লিখছি? ওয়াটার, রাইট? ওয়াটার সলভেন্ট ট্রাভেলস from a region of
লো সলিউট কনসেন্ট্রেশন আমরা এখানে দেখলাম, এখানে সলিউটের কনসেন্ট্রেশন কি লো, রাইট? তো লো সলিউট কনসেন্ট্রেশন বা আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি যে হাই কি সলভেন্ট বা ওয়াটার কনসেন্ট্রেশন, হাই সলভেন্ট এখানে লিখছি, হাই সলভেন্ট কনসেন্ট্রেশন টু কোথায় গেল, যেখানে হাই সলিউট কনসেন্ট্রেশন, যেখানে সলিউটের কনসেন্ট্রেশন কি বেশি বা সলভেন্টের কনসেন্ট্রেশন যেখানে কম, রাইট? টু হাই সলিউট কনসেন্ট্রেশন বা লো কি লো সলভেন্ট বা ওয়াটার, সলভেন্ট বা ওয়াটার কনসেন্ট্রেশন। ওকে, অ্যাক্রস দ্য কার মাধ্যম দিয়ে গেল, দ্যাট সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে, রাইট? তো বাই অ্যাক্রস দ্য সেমি permeable membrane, রাইট? তাহলে কি হলো, অসমোসিসে কি হলো, সলভেন্ট মানে আমরা যেটাকে বলছি ওয়াটার, সেটা ট্রাভেল করলো যেখানে সলভেন্টের কনসেন্ট্রেশন বেশি, যেখানে সলভেন্টের কনসেন্ট্রেশন বেশি সেখান থেকে কোথায় ট্রাভেল করলো, যেখানে সলভেন্টের কনসেন্ট্রেশন কম, রাইট? ওকে, এটা তো হলো অসমোসিসের ব্যাপার। এবার যদি আমরা এখানে যদি অসমোটিক প্রেসার বলতে চাই, হোয়াট ইজ অসমোটিক প্রেসার, তাহলে এই যে অসমোসিসের সময় আমরা কি দেখলাম, অসমোসিসের সময় আমরা কি দেখলাম যে এই যেখানে সলভেন্টের কনসেন্ট্রেশন বেশি সেখান থেকে সলভেন্ট কম কনসেন্ট্রেশনের দিকে গেল ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য। এর অপোজিটে যদি একটা প্রেসার ক্রিয়েট করা যায়, এর অপোজিটে যদি একটা প্রেসার ক্রিয়েট করা যায় যাতে এই নিচ থেকে, যাতে এই নিচের এই পোর্শন থেকে যেখানে সলভেন্টের কনসেন্ট্রেশন বেশি সেখান থেকে আর সলভেন্ট ওপরে উঠতে পারবে না, মানে যেখানে সলভেন্টের কনসেন্ট্রেশন কম সেখানে যেতে পারবে না। আমি আবারও বলছি, যদি এমন একটা অপোজিট ডিরেকশনে প্রেসার ক্রিয়েট করলাম, অপোজিট ডিরেকশনে এমন একটা প্রেসার ক্রিয়েট করলাম যার ফলে যেখানে সলভেন্টের কনসেন্ট্রেশন বেশি সেখান থেকে যেখানে সলভেন্টের কনসেন্ট্রেশন কম সেই জায়গাতে আর সলভেন্ট কি করতে পারবে না, সলভেন্ট আর যেতে পারবে না বা ট্রাভেল করতে পারবে না, এই ট্রাভেলটা স্টপ হয়ে যাবে। এই প্রেসারটাকে, দ্যাট প্রেসার ইজ কল্ড অসমোটিক প্রেসার। তাহলে অ্যাজ ইউজুয়াল অসমোটিক প্রেসার যেখানে সলিউটের কনসেন্ট্রেশন বেশি, যেখানে সলিউটের কনসেন্ট্রেশন বেশি সেখানে কি হবে, সবসময় হাই হবে, যেখানে সলিউটের কনসেন্ট্রেশন কি কম সেখানে লো হবে, বা উল্টোভাবে বলতে পারি যেখানে সলভেন্টের কনসেন্ট্রেশন কম, যেখানে সলভেন্টের কনসেন্ট্রেশন কম সেখানে অসমোটিক প্রেসার কি হবে, অসমোটিক প্রেসার কি হবে, হাই হবে, যেখানে সলভেন্টের কনসেন্ট্রেশন বেশি সেখানে অটোমেটিক্যালি অসমোটিক প্রেসার কি হবে, লো হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমি যদি অসমোটিক প্রেসার ডেফিনেশন লিখি তাহলে আমরা কি বলতে পারি, অসমোটিক প্রেসার অসমোটিক প্রেসারের ডেফিনেশন যদি আমরা বলতে চাই তাহলে কি বলতে পারি, প্রেসার requires to stop the natural flow of solvent বা ওয়াটার। যেহেতু আমরা লবণ জলের এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি প্রথম থেকে, তাই এখানে আমি ব্র্যাকেটে এক্সাম্পল হিসেবে ওয়াটারটা লিখলাম, এবং ওয়াটারকে বলা হয় ইউনিভার্সাল সলভেন্ট, রাইট? আচ্ছা, ওয়াটার অ্যাক্রস দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন due to osmosis
অসমোসিস, রাইট? তাহলে কি বুঝলাম? যে প্রেশারটা কি করে, স্টপ করে, যে প্রেশারটা স্টপ করে, যেটা যে সলভেন্ট অ্যাক্রস দ্য সেমি পারমিয়েবল মেমব্রেনের ভিতর দিয়ে যখন ক্রস করছিল সেইটা কি করে, স্টপ হয়ে যায়। আগে আমরা এখানে বোঝানোর সময় বুঝেছি যে যে প্রেশারটা এই যে ওয়াটার বা সলভেন্ট যখন এইদিকে ফ্লো করছিল সেই ফ্লোটাকে কি করে, ফ্লোটাকে আটকে দেয়, ফ্লোটাকে কি করে, আটকে দেয়। এই ওয়াটার যেটা ফ্লো করছিল, যেহেতু এখানে ওয়াটার বা সলভেন্টের কনসেন্ট্রেশন বেশি, সেখান থেকে লো কনসেন্ট্রেশনে যাচ্ছিল, সেটার অপোজিটে যে প্রেশার এটাকে আটকে দেয়। বোঝা গেল? তাহলে অসমোটিক প্রেশার সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। এবার এখানে আমরা এই অসমোটিক প্রেশারের কথাই বলছি। এই অসমোটিক প্রেশার থেকে ব্যাকটেরিয়াকে সার্ভাইভ করায় বা বাঁচায়। এখানে অসমোটিক প্রেশার কেন, এই কন্ডিশনটা কেন অ্যারাইজ হয়? কারণ আমরা যদি দেখি তাহলে আমরা দুই ধরনের এনভায়রনমেন্টের আমরা হদিশ পাই। এত কিছু বোঝানোর পিছনে লজিকটা হচ্ছে এটাই, কারণ আমরা দুই ধরনের এনভায়রনমেন্ট আমরা সাধারণভাবে পেয়ে থাকি। একটা হচ্ছে হাইপারটনিক and another is hypotonic, যদি আমরা হাইপোটনিক এই মানেগুলোকে আমরা একটু আলাদাভাবে যদি জানতে চাই তাহলে আমরা কি বলতে পারি? হাইপার মানে হাই, হাইপার মানে হাই, বেশি, ঠিক আছে? আচ্ছা, হাইপো মানে লেস বা কম, হাইপার মানে বেশি, হাইপো মানে কম। টনিক কথাটা অ্যাকচুয়ালি এসছে একটা গ্রিক ওয়ার্ড টোনোস থেকে। কোথা থেকে এসছে? গ্রিক ওয়ার্ড টোনোস থেকে। টনিক কথাটা অ্যাকচুয়াল অর্থ হচ্ছে টেনশন বা প্রেশার। টনিক কথাটার অ্যাকচুয়াল অর্থ কি, মিনিংটা কি? মিনিংটা হচ্ছে টেনশন বা প্রেশার, প্রেশার। তাহলে আমরা এখানে প্রেশারের কথা বলছি, ওকে? টনিসিটি যদি আমি লিখি টনিসিটি বলতে আমরা অ্যাকচুয়ালি একটা সলিউশনের মধ্যে যে সলিউট থাকে, মানে যার কনসেন্ট্রেশন কম হয়। আমি যদি জলে লবণ দিই এমনটা তো নয়, সাধারণভাবে আমরা সবসময় কি করব, যে এক গ্লাস জল নেব তার মধ্যে লবণ দেবো, এমন তো নয় যে এক বস্তা লবণের মধ্যে আমরা জল দেবো, রাইট? তো যেটা সলিউট, যার কনসেন্ট্রেশন কম থাকে, তার কনসেন্ট্রেশনটাকে ডিনোট করা হয় টনিসিটি দিয়ে, ওকে? তাহলে কনসেন্ট্রেশন অফ সলিউটকে আমরা ডিটারমাইন কি দিয়ে করি? টনিসিটি দিয়ে, রাইট? ওকে। তাহলে আমরা যদি এবার যদি আমাদের ইয়েতে আসি, স্টাডিতে আসি, কোথায় লিখলাম? হাইপারটনিক। তাহলে হাইপার কথাটার মানে কি? তাহলে আমরা হাইপার কথাটার মানে কি জানলাম? হাই। টনিক মানে কনসেন্ট্রেশন অফ সলিউট, রাইট? কনসেন্ট্রেশন অফ সলিউট, বোঝা যাচ্ছে তো? হাইপার মানে কি বেশি, টনিক মানে কি সলিউটের কনসেন্ট্রেশন। তাহলে হাইপারটনিক এনভায়রনমেন্ট বা হাইপারটনিক সলিউশন বলতে আমরা কি বুঝি? যেখানে হাই সলিউট কনসেন্ট্রেশন বা হাই সলিউট কনসেন্ট্রেশন এমন একটা এনভায়রনমেন্ট যেখানে সলিউটের কনসেন্ট্রেশনটাই বেশি। যদি আমরা হাইপোটনিক বলি, হাইপো মানে কি বললাম? হাইপো মানে কম, রাইট? টনিক মানে এগেন কনসেন্ট্রেশন অফ সলিউট। তাহলে এটা কি? লো সলিউট কনসেন্ট্রেশনকে বোঝায়, যেখানে সলিউটের কনসেন্ট্রেশনটা কম। সাধারণভাবে সবসময় কি হয়? সলিউটের কনসেন্ট্রেশন সবসময় লোই হয়, রাইট? আচ্ছা, তো হাইপারটনিক সলিউশন আমরা আগে যখন ছবিতে দেখেছি, তাহলে এবার যদি ছবিতে আসি, তাহলে এখানে যেখানে সলিউটের কনসেন্ট্রেশন বেশি, সলভেন্টের কনসেন্ট্রেশন কম, তাহলে এই এনভায়রনমেন্টটাকে আমরা কি বলবো? তাহলে যেখানে সলিউটের কনসেন্ট্রেশন বেশি, সলভেন্টের কনসেন্ট্রেশন কম, এই এনভায়রনমেন্টটাকে আমরা কি বলবো? হাইপারটনিক বলবো? ইয়েস অর নো? হাইপারটনিক, রাইট?
হাইপারটনিক এনভায়রনমেন্ট। যেখানে সলিউটের কনসেন্ট্রেশন কি কম, সলিউটের কনসেন্ট্রেশন কম, তাহলে হাইপোটনিক এনভায়রনমেন্ট, রাইট? এটুকুটা বোঝা গেছে তো? তাহলে আমরা যদি এক কথায় বলতে পারি হাইপারটনিক এনভায়রনমেন্টে সবসময় অসমোটিক প্রেশার কি হয়? অসমোটিক প্রেশার কি হয়? কম হয় না বেশি হয়? হাইপারটনিক, যদি এখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেনে বাইরে যদি হাইপারটনিক এনভায়রনমেন্ট থাকে আর ভেতরে যদি হাইপোটনিক এনভায়রনমেন্ট থাকে, সলিউশন থাকে, তাহলে অসমোটিক প্রেশারটা কোথায় বেশি হবে? হাইপারটনিক সলিউশনের ক্ষেত্রে কি হয়? অসমোটিক প্রেশার কি হয়? হাই হয়, রাইট? আচ্ছা, হাইপোটনিক সলিউশনে অসমোটিক প্রেশার লো হয়, বোঝা গেল? আচ্ছা, মোদ্দা কথা যেটা সেটা হলো যে সবসময় সলভেন্ট মানে যার কনসেন্ট্রেশন বেশি থাকে, সলভেন্ট সবসময় হাইপোটনিক এনভায়রনমেন্ট থেকে সবসময় হাইপারটনিক এনভায়রনমেন্টেই যাবে। হাইপোটনিক এনভায়রনমেন্ট থেকে সবসময় কোথায় থাকবে? হাইপারটনিক এনভায়রনমেন্টেই যাবে, রাইট? আচ্ছা, তাহলে সবসময় হাইপোটনিক এনভায়রনমেন্ট থেকে এখান থেকে সলভেন্ট সবসময় কি করবে? হাইপোটনিক এনভায়রনমেন্ট থেকে হাইপারটনিক এনভায়রনমেন্টেই যাবে। কেন? কারণ হাইপোটনিকে কি সলভেন্টের অ্যামাউন্টটা বেশি থাকে, তো তাই এখানে সলভেন্ট হাইপারটনিকের দিকে যাবে, যেহেতু ওখানে সলভেন্ট কম থাকে, তাহলে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম পৌঁছানোর চেষ্টা করবে, রাইট? আচ্ছা, এইটুকুটা যদি আমরা বুঝে গিয়ে থাকি যে হাইপারটনিক এবং হাইপোটনিক কন্ডিশন কি, তাহলে এবার আমরা বাকি জিনিসটাকে আমরা বুঝতে পারব। তাহলে মোস্ট কমন এনভায়রনমেন্ট যদি আমরা দেখতে চাই, তাহলে মোস্ট কমন এনভায়রনমেন্টে আমরা কি দেখব? হাইপোটনিক এনভায়রনমেন্ট। কারণ কেন মোস্ট কমন কেন বলছি? হাইপোটনিক এনভায়রনমেন্ট এটা কি মোস্ট কমন এনভায়রনমেন্ট? কেন? কি বলতে পারবে? কারণ হাইপোটনিক সলিউটের কনসেন্ট্রেশন কি কম, সলভেন্টের কনসেন্ট্রেশন কি বেশি। তো সাধারণভাবে আমরা চারপাশে যত সলিউশন তৈরি করি সবই তো হাইপোটনিক, রাইট? এমন তো নয়, যেটা আমি প্রথমেই বললাম যে আমরা সবসময় কি করব, যদি লবণ চিনি জলে যদি শরবত তৈরি করতে চাই, তাহলে এমনটা তো নয় যে লবণ আর চিনির বস্তার মধ্যে আমরা জল ঢালবো, এমনটা তো নয়। আমরা গ্লাসে জল নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ চিনি এবং লবণ দেবো, রাইট? তাহলে এখানে কি সলিউটের কনসেন্ট্রেশনটা কম, সলভেন্টের কনসেন্ট্রেশনটা কি বেশি। তাহলে আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টে আমরা সাধারণভাবে যে সমস্ত সলিউশন দেখতে পাই সবই কি হাইপোটনিক, মানে নর্মালি যেগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে? তাহলে হাইপোটনিক এনভায়রনমেন্টে যদি এখানে আমি একটা রেখে দিই, একটা ব্যাকটেরিয়াকে যদি আমি এখন রেখে দিই, আমি একটা কি করলাম, ব্যাকটেরিয়াকে রেখে দিলাম, যে ব্যাকটেরিয়াটার শুধুমাত্র সেল মেমব্রেন আছে, আমি ধরে নিলাম ব্যাকটেরিয়া শুধুমাত্র কি আছে? সেল মেমব্রেন আছে, ওকে? তাহলে বাইরের এনভায়রনমেন্টটা হাইপোটনিক, তার মানে বাইরে কিসের কনসেন্ট্রেশন বেশি? বাইরে ওয়াটারের কনসেন্ট্রেশন কি বেশি। ব্যাকটেরিয়ার ভেতরে ওয়াটার কনসেন্ট্রেশন কি লো। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, এখানে কি ওয়াটার কনসেন্ট্রেশন সারাউন্ডিং এনভায়রনমেন্টে হাই, ব্যাকটেরিয়ার ভেতরে ওয়াটার কনসেন্ট্রেশন কি লো। সারাউন্ডিং এনভায়রনমেন্টে সলিউট কনসেন্ট্রেশন কি হবে? হাই হবে না লো হবে? হাইপো, তাহলে সলিউটের কনসেন্ট্রেশন লো, ওকে? কিন্তু ব্যাকটেরিয়ার ভেতরে এখানে সলিউটের কনসেন্ট্রেশন কি বেশি, ব্যাকটেরিয়ার ভেতরে এখানে সলিউট কনসেন্ট্রেশন কি বেশি। তাহলে এই যদি কন্ডিশন যদি হয়, আর যদি ব্যাকটেরিয়ার যদি সেল ওয়াল না প্রেজেন্ট থাকে, তাহলে এখন কি হবে? এই সেমি পারমিয়েবল মেমব্রেন থেকে আমি আগেই বলেছি, তাহলে কি বাইরের কন্ডিশনটা কি হাইপোটনিক, সেলের ভেতরে কন্ডিশনটা কি হাইপারটনিক। কারণ কি এখানে ওয়াটারের
অ্যামাউন্ট কম, সলিউটের কনসেন্ট্রেশন বা অ্যামাউন্টটা কি বেশি। তাহলে কি হবে, এই যে বাইরের যে ওয়াটার মানে এনভায়রনমেন্টের যে ওয়াটার, সেই এনভায়রনমেন্টের ওয়াটার এখন ধীরে ধীরে কি করবে, এনভায়রনমেন্টের যে ওয়াটার সেটা কি করবে, ধীরে ধীরে সেমি পারমিয়েবল মেমব্রেন মানে এই সেল মেমব্রেন দিয়ে ধীরে ধীরে সেলের ভিতরে ঢুকতে শুরু করে দেবে, রাইট। কি হবে, ওয়াটার উইল এন্টার ইনটু দ্য সেল, রাইট, ওয়াটার উইল এন্টার ইনটু দ্য সেল from environment, রাইট। হবে কি হবে না, তাহলে এবার যদি এভাবে ওয়াটার ঢুকতে থাকে এবং ঢুকতে থাকে, তাহলে কি হবে, সেলটা একটা টাইমে ফুলতে কি করবে, সেলটা একটা টাইমে আর ওয়াটার নিতে পারবে না, তখন সেলটা কি হবে, ব্লাস্ট করে যাবে। ইয়েস অর নো, এটুকুটা বোঝা গেছে কিনা। যদি এই কন্ডিশনটা অ্যারাইজ করে, যদি সারাউন্ডিং ওয়াটার যদি সেলের মধ্যে যদি ঢুকতেই থাকে তাহলে কি হবে, সেলটা একটা টাইমে ব্লাস্ট করে যাবে। এবার যদি এখানে রিজিড সেল ওয়াল থাকে, একটা রিজিড সেল ওয়াল যদি থাকে, তাহলে কি হবে, রিজিড মানে কি, শক্ত, তাহলে ইটের মতো শক্ত, ইটকে আমরা রিজিড বলতে পারি। অনমনীয়, বাংলায় যাকে বলে অনমনীয়, এরকম যদি একটা শক্ত যদি সেল ওয়াল যদি প্রেজেন্ট থাকে চারপাশে, তাহলে এবার এই যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে ওয়াটার কি আর ঢুকতে পারবে, এখানে ঢুকতে গিয়ে আর ঢুকতে পারবে না, এখানে ঢুকতে গিয়ে ধাক্কা খেয়ে বাইরে চলে যাবে, তাহলে ওয়াটার আর ঢুকতে পারছে না সেলের মধ্যে। তাহলে এবার সেল কি আর ব্লাস্ট করবে, সেল ব্লাস্ট করবে না, তাহলে সেলটা কি করবে, সার্ভাইভ করবে। তাহলে এই যে সেল ওয়াল ওকে কি করলো, ব্যাকটেরিয়াটাকে এই সারাউন্ডিং হাইপোটনিক যেটা মোস্ট কমন এনভায়রনমেন্টাল কন্ডিশন, সেখান থেকে ব্যাকটেরিয়াকে সার্ভাইভ করালো না, ওকে। যদি এবার হাইপারটনিক কন্ডিশন হয়, তাহলে আমরা কি দেখব, যদি এবার হাইপারটনিক কন্ডিশন হয় আর যদি ব্যাকটেরিয়ার, মনে করে নিচ্ছি ব্যাকটেরিয়ার কি নেই, সেল ওয়াল নেই, সরি ড্রয়িং প্রচণ্ড আমার খারাপ, ঠিক আছে, তো সেটার জন্য সরি সবাইকে। আচ্ছা, মনে করি এটা একটা ব্যাকটেরিয়া সেল যার শুধুমাত্র কি আছে, সেল মেমব্রেন আছে, ওকে। এবার সারাউন্ডিং এনভায়রনমেন্ট কি, হাইপারটনিক মানে কি, চারপাশে কি সলভেন্ট অত্যন্ত বেশি পরিমাণে আছে, চারপাশে সলভেন্টের অ্যামাউন্ট কি বেশি, রাইট, সলভেন্টের কনসেন্ট্রেশন বেশি, বাট সরি সলভেন্ট নয়, সরি আমার মাথায় চলছে সলিউট, বাট আমি বলছি সলভেন্ট। আচ্ছা, তোমরা বুঝতে পারছো তো, তোমরা বুঝতে পারলেই হবে। চারপাশে কি সলিউটের কনসেন্ট্রেশন কি বেশি, ওকে, বাট সলভেন্টের কনসেন্ট্রেশন বাইরে কম, সেলের মধ্যে বেশি, সলভেন্টের কনসেন্ট্রেশন এখানে প্রচণ্ড কম, ওকে। কিন্তু আমরা তাহলে এই কন্ডিশনটাকে বাইরে সারাউন্ডিং এনভায়রনমেন্টটাকে কি বলবো, হাইপারটনিক বলবো কি না, হাইপারটনিক, ইয়েস অর নো, হাইপারটনিক কন্ডিশন, হাইপারটনিক এনভায়রনমেন্ট, রাইট। কিন্তু এই সেলের মধ্যে এখানে সলভেন্টের কনসেন্ট্রেশন প্রচণ্ড বেশি রাদার দেন দ্য আউটার হাইপারটনিক এনভায়রনমেন্ট, রাইট। এখানে সলভেন্টের কনসেন্ট্রেশন কি, সলভেন্টের কনসেন্ট্রেশন
সলভেন্টের কনসেন্ট্রেশন প্রচণ্ড বেশি, সলিউটের কনসেন্ট্রেশন কি লো, সলিউটের কনসেন্ট্রেশন লো। তার মানে সেলের মধ্যে, সেল মেমব্রেনের ভিতরে এখন যে কন্ডিশনটা আছে সেটা কি হাইপোটনিক। আর আমি আগেই বলেছি যে সব সময় যে সলভেন্ট ফ্লো হয় বা ওয়াটার যে ফ্লো হবে সব সময় হাইপোটনিক থেকে হাইপারটনিকের দিকে যাবে। তাহলে এখন কি হবে, তাহলে এখন এই যে সেমি পারমিয়েবল যে মেমব্রেনটা আছে সেই সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে সলভেন্ট বা ওয়াটার ধীরে ধীরে কী হবে, ওয়াটার সেলের ধীরে ধীরে কী হবে, সেলের বাইরে চলে আসতে শুরু করবে। কি বোঝা গেল? তাহলে এবার যদি খুব বেশি পরিমাণে ওয়াটার ধীরে ধীরে এইভাবে সেলের বাইরে চলে আসে, ঠিক আছে, তাহলে সেলটা কী হবে, সেলটা চুপসে যাবে, সেলটা লাইসিস হয়ে যাবে, সেলের ডেথ হয়ে যাবে, রাইট? তাহলে সেলটা এইভাবে কী হবে, এরকম যদি হতে থাকে তাহলে সেলটা একটা টাইমে ডেথ হয়ে যাবে। এবার এখানেই কি বোঝা গেছে কি না, সেল লাইসিস হয়ে যাবে। এখানে কী হয়ে যাবে, সেল লাইসিস বা সেল ডাই হয়ে যাবে, ওকে, বা সেল শ্রিঙ্ক করে যাবে। খুব ভালো কথায় যদি লিখি, সেল উইল শ্রিঙ্ক, চুপসে যাওয়া, আগে বাংলায় বলে চুপসে যাওয়া, চুপসে গেছে, ওখান থেকে সব জল বেরিয়ে গেছে। তো তাহলে সেলটা কি হয়ে যাবে, সেলটা চুপসে যাবে। তাহলে সেলটা চুপসে যাবে মানে সেলটা ধীরে ধীরে মরে যাবে। এবার এখানেই যদি সেল মেমব্রেনের ওপরে রিজিড কি থাকবে, আমার সেল ওয়াল যদি থাকে, রিজিড সেল ওয়াল যদি থাকে, তাহলে কি আর এই কন্ডিশনটা হবে, ইয়েস অর নো? তাহলে কি সেল থেকে বাইরে যদি হাইপারটনিক কন্ডিশন থাকে তাহলে কি আর ব্যাকটেরিয়ার বডি থেকে এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার বা সলভেন্ট এনভায়রনমেন্টে কি যেতে পারবে না। এখান থেকে আর বাইরে তাহলে ওয়াটার আর বাইরে কি হবে না, বের হবে না। তাহলে এখানে ওয়াটার গিয়ে আবার ব্যাক করে আসবে, ঠিক আছে, ওয়াটার বাইরে বেরোবে না, সেল থেকে ওয়াটার আর বাইরে বেরোবে না। ওয়াটার যদি সেল থেকে বাইরে না বেরোয় তাহলে সেলটা কি করবে, সার্ভাইভ করবে, সেলটা বেঁচে থাকবে। তো তাহলে দিস ইজ দ্য কি, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য লেস কমন কন্ডিশন। আমি আগেই বলেছি, ঠিক আছে, লেস কমন কন্ডিশন, রাইট? আচ্ছা, তাহলে সেল ওয়াল কি করলো, সেল ওয়াল হাইপারটনিক হোক বা হাইপোটনিক হোক, যে কোনো কন্ডিশনেই ব্যাকটেরিয়ার যে সেল সেটাকে বাঁচিয়ে রাখলো, সারভাইভ করে রাখলো। তাহলে সারাউন্ডিং এনভায়রনমেন্টে অসমোটিক প্রেশার থেকে একে রক্ষা করে এইভাবে। বোঝা গেল? আচ্ছা, ওকে। যতটা এতক্ষণ পর্যন্ত যতটা আলোচনা করা হলো, ঠিক আছে, এটা জাস্ট এটা কি বলবো, মানে খুবই উপরে একটা বিষয় আলোচনা করা হলো। এবার ডিটেলসে, এরপর থেকে ডিটেলসে যাব। সেই ডিটেলসে ঢোকার আগে একটা কথা বলতে চাই যে যদি তোমরা আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি এই যা আমি পড়াচ্ছি সেটার নোটটা যদি পেতে চাও তাহলে এই কিউআর কোডটাকে স্ক্যান করতে পারো, সেখানে তোমরা সমস্ত ক্লাসের পিডিএফের নোটস তোমরা পেয়ে যাবে। ওকে, চলো এরপরে এখন আসছি আসল পয়েন্টে। ব্যাকটেরিয়ার সেল ওয়ালের কম্পোনেন্টসগুলো কী কী, কম্পোজিশন কী দিয়ে তৈরি। তো প্রাইমারি কম্পোনেন্ট যেটা দিয়ে ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরি, দ্যাট ইজ পেপটাইডোগ্লাইকেন। কি পেপটাইডোগ্লাইকেন? তাহলে প্রাইমারি কম্পোনেন্ট কি, প্রাইমারি কম্পোনেন্ট কি, পেপটাইডোগ্লাইকেন। ওকে, এই পেপটাইডোগ্লাইকেন থাকে বলেই এই পেপটাইডোগ্লাইকেনটাই সেলের মধ্যে সলিডিনেস মানে রিজিডিটি প্রোভাইড করে। ওকে, পেপটাইডোগ্লাইকেনের কাজ কি, পেপটাইডোগ্লাইকেনের কাজ হচ্ছে রিজিডিটি প্রোভাইড করা। কি প্রোভাইড করা? প্রোভাইড রিজিডিটি মানে দৃঢ়তা বা সলিডনেস। রিজিডিটি অ্যান্ড স্ট্রেংথ তাহলে সেল ওয়ালে
রিজিডিটি বা রিজিডনেস বা স্ট্রেংথ কোত্থেকে তৈরি হচ্ছে? ফ্রম পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেনের যদি আমরা কম্পোজিশন দেখি তাহলে পেপটাইডোগ্লাইকেন কি দিয়ে তৈরি? মেন কম্পোজিশন হচ্ছে মিউরিন, MURINE, মিউরিন। পেপটাইডোগ্লাইকেনের মেন কম্পোজিশন কি? মিউরিন। মিউরিন কি কি দিয়ে তৈরি? সাধারণভাবে একটা মিউরিনে গ্লাইকেন চেন প্রেজেন্ট থাকে। কি কি প্রেজেন্ট থাকে? গ্লাইকেন চেনস, ওকে। আর থাকে কি? পেপটাইড ক্রস লিঙ্কস, পেপটাইড ক্রস লিঙ্কস। এবার প্রত্যেকটা সম্বন্ধে আমাদেরকে আলাদা করে জানতে হবে। যদি আমরা গ্লাইকেনের চেনের কথা বলি তাহলে এগুলো সাধারণত সুগার মলিকিউলের চেন, ওকে। দুটো টাইপ অফ সুগার মলিকিউলের চেন অল্টারনেটিভলি প্রেজেন্ট থাকে। কি বললাম? সুগার মলিকিউল, চেন অফ সুগার মলিকিউল চেন, ওকে, যেটা কি থাকে? অল্টারনেটিভলি প্রেজেন্ট থাকে। এবার এই সুগার মলিকিউলসগুলো কি কি আসছে? দুটো টাইপ অফ সুগার মলিকিউল প্রেজেন্ট থাকে। ফার্স্ট ওয়ান ইজ NAG, N-acetyl glucosamine, very very important, NAG, okay. And second one is NAM, N-acetyl muramic acid, N-acetyl muramic acid বা NAM, ওকে। কি বললাম? একটা হচ্ছে N-acetyl গ্লুকোসামাইন বা NAG, আর আরেকটা কি? NAM, N-acetyl muramic acid। NAG অ্যান্ড NAM এই দুটো অল্টারনেটিভলি প্রেজেন্ট থাকে, মানে একটা NAG তারপরে NAM, NAG NAM এরকম করে পরপর এইভাবে একটা চেন তৈরি হয়, ওকে, যেটাকে আমরা বলবো পেপটাইডোগ্লাইকেনের চেন, ওকে। যদি আমরা দেখি এখানে ছবিতে, এখানে আমরা পেপটাইডোগ্লাইকেনের যে চেন দেখতে পাচ্ছি, প্রথমে একটা NAM, না প্রথমে একটা NAG, দেন একটা NAM, আবার NAG NAM, এইভাবে অল্টারনেটিভলি পুরো একটা পেপটাইডোগ্লাইকেনের লেয়ার তৈরি করে। যদি আমরা এই ড্রয়িংয়ে যদি আমরা দেখি তাহলে প্রথমে এটা একটা সিম্পল ব্যাকটেরিয়ার ড্রয়িং, মানে শুধুমাত্র এখানে প্লাজমা মেমব্রেনটাকে দেখানো হয়েছে, যেটা ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। এর উপরে NAM NAG এইভাবে NAMটাকে এখানে রেড কালি দিয়ে ডিনোট করা হয়েছে এবং NAGটাকে গ্রিন কালি দিয়ে ডিনোট করা হয়েছে। এইভাবে সুগার মলিকিউলগুলো অল্টারনেটিভলি পুরো সেল মেমব্রেনের উপর জুড়ে এইভাবে একটা পেপটাইডোগ্লাইকেনের লেয়ার তৈরি করে, ওকে। আগেই বলেছি যে এটা অল্টারনেটিভলি প্রেজেন্ট থাকে, এখানে সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে NAG, তারপরে একটা NAM, তারপরে একটা NAG, তারপরে একটা NAM, এইভাবে অল্টারনেটিভলি প্রেজেন্ট থাকে, রাইট। এইভাবে তারা একটা প্রথমে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার তৈরি করে, ওকে। এবার নেক্সট একটা লেয়ার কমপ্লিট হয়ে গেলে, পুরো একটা সিঙ্গেল পেপটাইডোগ্লাইকেনের লেয়ার যখন কমপ্লিট হয়ে যায়, একটা সিঙ্গেল পেপটাইডোগ্লাইকেনের লেয়ার যখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন একটা লেয়ার কমপ্লিট হয়ে গেছে, তখন আবার এর উপরে আরেকবার NAG NAM এরকম অল্টারনেটিভলি যুক্ত হয়ে আবার সেকেন্ড লেয়ার তৈরি করে। সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে গেলে তার উপরে আবার NAM NAG যুক্ত হয়ে এরকম থার্ড লেয়ার কমপ্লিট করে। এইভাবে পলিপেপটাইডোগ্লাইকেন হিসেবে অসংখ্য লেয়ার তারা তৈরি করতে পারে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এরকম অসংখ্য লেয়ার তারা তৈরি করতে পারে। এবার আমাদের NAM এবং NAG সম্বন্ধে একটু ডিটেলসে জানতে হবে। N-acetyl muramic acid, সেটার স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি।
এবং NAG এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন সেটারও আমরা স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি। এই যে আমরা যে বারবার করে বলছি NAM তারপরে NAG তারপরে NAM তারপরে NAG এরকম অল্টারনেটিভলি প্রেজেন্ট থাকে, এদের কানেকশনটা কী করে থাকে, এরা যুক্ত কী করে থাকে, এদের এখানে যুক্ত কী করে আছে সেটা আমাদের জানতে হবে। এরা যেভাবে যুক্ত থাকে সেটা হচ্ছে β14 গ্লাইকোসাইডিক বন্ড কী দিয়ে যুক্ত থাকে, β14 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত থাকে। এটা NAM এর স্ট্রাকচার, এর সঙ্গে NAG স্ট্রাকচার আছে, এই দুটো β14 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত থাকে। আমরা যদি কার্বন পজিশন যদি দেখি, এটা NAM, এটা হচ্ছে NAM 1 2 3 4 1 2 3 4 5 and 6 এই 6টা হচ্ছে কার্বন পজিশন। তেমনভাবে NAG-তেও 1 2 3 4 5 and 6 এই 6টা হচ্ছে কার্বন পজিশন। এবার 1-এর সঙ্গে মানে NAM এর 1 কার্বন পজিশনের সঙ্গে NAG এর কার্বন 4 নাম্বার কার্বন পজিশনের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড যুক্ত আছে। তাই এখানে আমরা বলতে পারি কি NAM এবং NAG এরা কী দিয়ে কানেক্টেড আছে, β14 গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, বোঝা গেল? তাহলে NAM আর NAG পরস্পরের সঙ্গে কি বন্ড দিয়ে যুক্ত, β14 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত থাকে, রাইট? ওকে, এবার শুধুমাত্র যদি আমরা NAM মানে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, শুধুমাত্র যদি আমরা NAM মানে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিডের কথা যদি বলি, তাহলে এখানে আমরা যদি আমরা কার্বন পজিশন আবার ড্র করি 1 2 3 3 নাম্বার কার্বন পজিশনে আমরা এখানে যে গ্রুপটাকে দেখতে পাই সেটাকে বলবো ল্যাকটাইল গ্রুপ। কি গ্রুপ? ল্যাকটাইল গ্রুপ। ওকে, এই এখানেও এটাকে কি বলবো, ল্যাকটাইল গ্রুপ। তাহলে কোয়েশ্চেন এখান থেকে যে ল্যাকটাইল গ্রুপ কোথায় প্রেজেন্ট থাকে, NAM নাকি NAG-তে? তো অ্যান্সার ইজ NAM। NAM এর 3 নাম্বার কার্বন পজিশনে ল্যাকটাইল গ্রুপ প্রেজেন্ট থাকে। ওকে, ল্যাকটাইল গ্রুপ শুধুমাত্র কোথায় প্রেজেন্ট থাকে, NAM-এ প্রেজেন্ট থাকে। ওকে ওকে, এবার এই আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি কি ল্যাকটাইল গ্রুপের সঙ্গে এখানে পেন্টাপেপটাইড যুক্ত আছে, পেন্টাপেপটাইড যুক্ত থাকে। তাহলে ল্যাকটাইল গ্রুপ কোথায় প্রেজেন্ট থাকে, NAM। ল্যাকটাইল গ্রুপের সঙ্গে কি যুক্ত থাকে, পেন্টাপেপটাইড। ওকে, তাহলে পেন্টাপেপটাইড কি NAM এ যুক্ত থাকে? সেকেন্ড কোয়েশ্চেন, তাহলে এখান থেকে সেকেন্ড কোয়েশ্চেন যে পেন্টাপেপটাইড NAM এর সঙ্গে যুক্ত থাকে নাকি NAG-র সঙ্গে যুক্ত থাকে? অ্যান্সার ইজ NAM। ঠিক আছে, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিডের সঙ্গে কি যুক্ত থাকে, পেন্টাপেপটাইড যুক্ত থাকে। ওকে, লিখে দিচ্ছি, the pentapeptide is attached to the NAM. ওকে, NAM এর সঙ্গে পেন্টাপেপটাইড যুক্ত থাকে, NAG এর সঙ্গে কোনো পেন্টাপেপটাইড যুক্ত থাকে না। NAM এর 3rd কার্বন পজিশনে কোন গ্রুপ প্রেজেন্ট থাকে, ল্যাকটাইল গ্রুপ প্রেজেন্ট থাকে। এবার যদি আমরা দেখি এখানে পেন্টাপেপটাইড কি কি প্রেজেন্ট আছে, তাহলে আমরা এখানে কি দেখব, L অ্যালানাইন, D গ্লুটামিক অ্যাসিড, D ডাইঅ্যামিনোপিমিলিক অ্যাসিড বা L লাইসিন, D অ্যালানাইন, D অ্যালানাইন। এবার যদি কোয়েশ্চেন, এবার সব থেকে বড় কোয়েশ্চেন এখানে যেটা, সেটা হচ্ছে যে কিছু কিছু পেপটাইডের সঙ্গে L এবং কিছু কিছুর সঙ্গে D কেন যুক্ত আছে? তো অ্যান্সার ইজ কাইরালিটি। এটাকে যদি একটু সহজ ভাষায় যদি আমরা বর্ণনা করি, তাহলে আমরা কি দেখব, যে যদি আমরা একটা আনপোলারাইজড লাইটকে যদি আমরা এখানে দেখি, আনপোলারাইজড লাইট যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই আনপোলারাইজড লাইট সব দিকে এভরি ডিরেকশনে এই লাইটটা কি হয়, ফ্লো হচ্ছে। এর সামনে যদি আমরা একটা পোলারাইজার রাখি, যদি আমরা কি রাখি, একটা পোলারাইজার, যার মাধ্যমে লাইট যখন পাস করবে তখন তারপর থেকে
লাইট একটা সিঙ্গেল ডিরেকশনেই ফ্লো করবে, সব দিকে ছড়িয়ে যাবে না। এবার এই পোলারাইজড, তাহলে পোলারাইজারের কাজ কি? পোলারাইজারের কাজ হচ্ছে ন্যাচারাল লাইটকে একটা সিঙ্গেল ডিরেকশন দেওয়া, রাইট? এবার এই পোলারাইজার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে হরাইজন্টাল পোলারাইজার, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল পোলারাইজার। হরাইজন্টালও হতে পারে, ভার্টিক্যালও হতে পারে। যদি হরাইজন্টাল পোলারাইজার দিই তাহলে হরাইজন্টালি লাইট ফ্লো করবে, যদি ভার্টিক্যাল দিই তাহলে সেটা ভার্টিক্যালি লাইট ফ্লো করবে। কিন্তু লাইট যেভাবেই ফ্লো করুক না কেন সেটা একটা লিনিয়ার ডিরেকশন, মানে সিঙ্গেল ডিরেকশনে ফ্লো করবে। ওকে, এবার যখন নর্মাল লাইটকে পোলারাইজারের মাধ্যমে পাঠিয়ে যখন সেটাকে একটা সিঙ্গেল ডিরেকশন তৈরি করা হলো, সেই সিঙ্গেল ডিরেকশন লাইটটাকে যদি একটা অ্যাকাইরাল মলিকুলের মাধ্যমে যদি পাঠাই, অ্যাকাইরাল মলিকুলের মাধ্যমে যদি পাস করানো যায়, তাহলে সেই লাইটের কোনো অপটিক্যাল চেঞ্জ হয় না। মানে তারপরেও যদি এটা হরাইজন্টাল থাকে তাহলে সেটা হরাইজন্টালি থাকবে, যদি সেটা ভার্টিক্যাল থাকে তাহলে সেটা ভার্টিক্যালি ফ্লো হবে, কোনো রকম চেঞ্জেস হবে না। বোঝা গেল? কিচ্ছু বোঝা গেল না। আবারও বলছি, একটা নর্মাল লাইট ছিল যার সব দিকে ডিরেকশনে লাইট ফ্লো করছিল, রাইট? এবার এই যে নর্মাল লাইটটাকে আমরা কি করলাম? পোলারাইজারের মাধ্যমে পাঠালাম। পোলারাইজারের মাধ্যমে যখন পাঠালাম তারপর থেকে লাইটের ডিরেকশনটা একটা সিঙ্গেল ডিরেকশন হলো। এই সিঙ্গেল ডিরেকশন লাইটটাকে আমরা অ্যাকাইরাল মলিকুলের মধ্যে পাঠালাম। অ্যাকাইরাল মলিকুল কি পরে আসছি। যদি অ্যাকাইরাল মলিকুলের মধ্যে যদি এটা ক্রস করে তাহলে এই যে প্লেন সিঙ্গেল ডিরেকশনে যে লাইটটা ছিল তার ডিরেকশনের কোনো চেঞ্জেস হয় না, যেমনভাবে ফ্লো হচ্ছিল তেমনভাবেই ফ্লো হয়। বোঝা গেল? বাট যদি আমরা কাইরাল মলিকুলের মাধ্যমে ওই সিঙ্গেল ডিরেকশন লাইটটাকে যদি ফ্লো করি, যদি পাঠাই, তাহলে তার অপটিক্যালি চেঞ্জেস দেখতে পাবো। ওকে, তাহলে তার কি অপটিক্যালি চেঞ্জেস দেখতে পাবো? এই অপটিক্যালি চেঞ্জেসটা যদি এই লাইটের অপটিক্যাল চেঞ্জেসটা যদি রাইট সাইডে হয়, বা যদি ক্লকওয়াইজ হয়, তখন সেটাকে বলবো পজিটিভ। পজিটিভ বা ডেক্সট্রো রোটেটরি। ওকে, ডেক্সট্রো রোটেটরি। তখন আমরা সেই কাইরাল মলিকুলটাকে বলবো কি অপটিক্যালি অ্যাক্টিভ, সেই মলিকুলটাকে কি বলবো? কাইরাল মলিকুল, মানে ডেক্সট্রো রোটেটরি। যেটা কি বলবো? যেটা প্লেন মানে সিঙ্গেল ডিরেকশন লাইটটাকে কোন দিকে ফ্লো করলো? লেফটে না রাইটে? রাইট সাইডে ফ্লো করলো। আমরা এখানে দেখতে পাচ্ছি আগে কি ছিল, এরকম ছিল, এরকম থেকে কি হয়ে গেল, এই দিকে ঘড়ির কাঁটা যেদিকে আছে সেই দিকে আলোটাকে কি করলো? বেন্ড করে দিল, ক্লকওয়াইজ বেন্ড করলো। সেটাকে আমরা কি বলবো? পজিটিভ। ওকে, বা ডেক্সট্রো রোটেটরি। যদি এর অপোজিটটা যদি হয়, যদি ঘড়ির কাঁটার বিপরীতে যদি ফ্লো হয়, মানে লেফটে যদি ফ্লো হয়, যদি আলোটা বেঁকে যায় লেফট সাইডে, যদি কাউন্টার ক্লকওয়াইজ যদি এটা ঘুরে যায়, মানে লাইট যেটা ডিরেকশন ছিল সেটা যদি কাউন্টার ক্লকওয়াইজ হয়ে যায় বা লেফট সাইডে যদি হয়ে যায়, তখন সেটাকে বলবো কি নেগেটিভ বা লিভো রোটেটরি। ওকে, তো ডেক্সট্রো রোটেটরি হোক বা লিভো রোটেটরি হোক, all chiral molecules are optically active. তো যদি ডেক্সট্রো রোটেটরি হয় তখন সেটাকে বলবো ডি, যদি সেটা লিভো রোটেটরি হয় সেটাকে বলবো এল, সেটাকে এল দিয়ে ডিনোট করব। কাইরাল মলিকিউল অ্যান্ড অ্যাকাইরাল মলিকিউল সম্বন্ধে যদি না জানা থাকে তো সেটার একটা ব্রিফ আইডিয়া আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে, মনে করি এটা আমাদের লেফট হ্যান্ড। আমরা যদি লেফট হ্যান্ডটাকে মিররের সামনে যদি রাখি তাহলে আমরা একটা তার প্রতিবিম্ব দেখতে পাবো। এবার যে প্রতিবিম্ব বা রিফ্লেকশন যেটা দেখতে পেলাম, এই রিফ্লেকশন দুটো কি আমরা কখনো সুপার ইম্পোজ করতে পারবো না। যদি এমন কোনো কেমিক্যালকে আমরা যদি মিরর ইমেজ তৈরি করি এবং সেটাকে যদি সুপার ইম্পোজ যদি না করা যায়, তখন সেটাকে বলা হয় কাইরাল মলিকিউল। যদি
কোনো মলিকুলের যেটা মিরর ইমেজ যেটা হবে, সেই মিরর ইমেজ এবং অরিজিনাল যে মলিকুলটার যেটা স্ট্রাকচার, সেই দুটো যদি সুপার ইম্পোস্ট করা যায়, এই ছবিটার মতো নিচে যে ছবিটা আছে, সুপার ইম্পোস্ট যদি হয় মিরর ইমেজের সঙ্গে অরিজিনাল যে মলিকুলটা, সেই দুটো কি সুপার ইম্পোস্ট যদি হতে পারে, তখন সেটাকে বলবো অ্যাকাইরাল মলিকুল, বা অ্যাকাইরাল অবজেক্ট হলে অবজেক্ট, মলিকুল হলে মলিকুল। বোঝা গেল? তাহলে কাইরাল মলিকুল আর অ্যাকাইরাল মলিকুলের ডিফারেন্সটাও আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম। এবার কোয়েশ্চেন হচ্ছে যে এখানে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডের কথা বলা হচ্ছে, যেমন অ্যালানাইন, গ্লুটামিক অ্যাসিড, লাইসিন, এই সমস্ত যতগুলো এখানে অ্যামাইনো অ্যাসিডের কথা বলা হলো, এগুলো কি সবকটাই কি কাইরাল? The answer is all amino acid except glycine are chiral molecule. গ্লাইসিন ছাড়া যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে সবগুলোই কি কাইরাল মলিকিউল। ওকে, তো তাহলে এই জন্যই আমরা কোথাও এল দেখতে পাই, কোথাও ডি দেখতে পাই। এবার ব্যাপারটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, যে পেন্টাপেপটাইডের আমরা যে স্ট্রাকচার এখানে দেখতে পেলাম, সেই স্ট্রাকচারটা কি সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি একই থাকে? দ্য অ্যান্সার ইজ নো। সেটা স্ট্রাকচার বেসিসে প্রত্যেকটা ব্যাকটেরিয়ার উপরে এই অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হয়, কিন্তু পেন্টাপেপটাইড যে প্রেজেন্ট থাকে এবং সেটা কার্বন 3 পজিশনে যুক্ত থাকবে, এইটুকুটা কনফার্ম। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এই যে পেন্টাপেপটাইড যে যুক্ত থাকবে, পেন্টাপেপটাইড কার্বন 3rd কার্বন পজিশনের সঙ্গে, NAM এর 3rd কার্বন পজিশনের সঙ্গে যে যুক্ত থাকবে, তারা কোন বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে? তো অ্যান্সার ইজ অ্যামাইড বন্ড। এখানে আমরা অ্যামাইড বন্ডের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখানে আমরা অ্যামাইড বন্ডের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এবার এই অ্যামাইড বন্ডটা তাহলে আমরা যদি আমরা প্রপার টোটাল স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে সেটা দেখতে কেমন হবে? এটা কি NAM, তার সঙ্গে কি যুক্ত আছে? NAG, রাইট? এবার NAM এটার সঙ্গে এই কার্বন 3 পজিশনে কি যুক্ত আছে? ল্যাকটাইল গ্রুপের সঙ্গে ওখানে অ্যামাইড বন্ড দিয়ে আমাদের পেন্টাপেপটাইডগুলো যুক্ত আছে। ওকে, সো আই থিঙ্ক কনফিউশন যেটা ছিল সেটা ক্লিয়ার হলো। আবারও বলে দিচ্ছি, NAM যেটা সুগার মলিকুল, তার কার্বন 3 পজিশনে ল্যাকটাইল গ্রুপ প্রেজেন্ট আছে। ল্যাকটাইল গ্রুপের সঙ্গে এই যে পেন্টাপেপটাইড, এগুলো অ্যামাইড বন্ড, এই যে আমরা এখানে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য অ্যামাইড বন্ড দিয়ে সেগুলো কি যুক্ত। ওকে, এবার যদি আসি, এই যে পেন্টাপেপটাইড যেটা যুক্ত আছে সেটার ফাংশন কি, তাহলে সিম্পল কথায় যদি শেষ করতে চাই, তাহলে সেটা কি করে? সেটা এই ব্যাকটেরিয়ার সেল ওয়ালে স্ট্রেংথ প্রোভাইড করে, স্টেবিলিটি প্রোভাইড করে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ পেন্টাপেপটাইড চেন? কি স্ট্রেংথ প্রোভাইড করে, স্ট্রাকচারাল strength and stability in the cell wall. এবার মেন বিষয় যেটা, সেটা এরপরে কি জানবো, যে এই যে পেন্টাপেপটাইড যেটা প্রথম এখানে আমরা যদি স্ট্রাকচারে আমরা যদি দেখি, তো এই ফার্স্ট লাইন যেটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে NAM NAG অল্টারনেটিভলি প্রেজেন্ট হয়ে প্রথমে একটা কি আমার পেপটাইডোগ্লাইকেনের লেয়ার তৈরি করেছে, তারপরে আবার NAM NAG পরপর অল্টারনেটিভলি সেকেন্ড লেয়ার তৈরি করেছে, তার নিচে আবার NAM NAG থার্ড লেয়ার তৈরি করেছে। এবার এগুলো যুক্ত কি করে থাকবে? তো প্রথম
প্রথম যে পেপটাইডোগ্লাইকেনের যে লেয়ার, সেখানে যে এনএএমের যে পেন্টাপেপটাইড যেটা আছে, সেই পেন্টাপেপটাইডটা সেকেন্ড লাইনের যে পেপটাইডোগ্লাইকেন আছে, সেই পেপটাইডোগ্লাইকেনের যে এনএএম তার পেন্টাপেপটাইডের সঙ্গে ক্রস লিঙ্কিং হয়ে যুক্ত থাকে। আবার বলছি, প্রথমে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এনএএম এনএজি এরকম অল্টারনেটিভলি সুগার মলিকুলগুলো একসঙ্গে যুক্ত হয়ে একটা পেপটাইডোগ্লাইকেনের চেন বানিয়েছে, ভালো কথা। তার ওপরে আবার এনএএম এনএজি আবার একটা পেপটাইডোগ্লাইকেনের লেয়ার তৈরি করেছে, ভালো কথা। এবার এরকম একটার উপরে একটা পেপটাইডোগ্লাইকেনের লেয়ার তৈরি হতে 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 গেছে। এবার এই পেপটাইডোগ্লাইকেনের লেয়ারগুলো কানেক্টেড কি করে হয়েছে, এনএএম এর পেন্টাপেপটাইডের সঙ্গে তার নিচের যে লাইন আছে, সেই নিচের লাইনের এনএএম এর পেন্টাপেপটাইডগুলো ক্রস লিঙ্কিং হয়ে যুক্ত হয়েছে। কি করে যুক্ত হয়েছে, cross link with other pentapeptides are attached to the neighboring NAM molecules. Okay, this is the important line. Okay. Okay, এই যে পেন্টাপেপটাইডে আমরা যদি এখানে যদি দেখি ছবিতে, তো এইটা হচ্ছে ক্রস লিঙ্কিং এরিয়া, এইটা হচ্ছে কি ক্রস লিঙ্কিং এরিয়া, যেখানে প্রথম লাইনের পেন্টাপেপটাইড আর দ্বিতীয় লাইনের যে পেন্টাপেপটাইড সেটা ক্রস লিঙ্কিং হয়ে যুক্ত হয়েছে। ওকে, এবার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, বিশেষ করে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, যার ভেরি কমন এক্সাম্পল হচ্ছে পেনিসিলিন, সেটা হচ্ছে কি বিটা ল্যাকটাম টাইপ অফ অ্যান্টিবায়োটিক। এটার কাজ হচ্ছে, এই অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে ট্রান্সপেপটাইডেজ নামে একটা স্পেসিফিক এনজাইম যেটা ব্যাকটেরিয়ার বডিতে থাকে, সেই ব্যাকটেরিয়ার বডিতে ট্রান্সপেপটাইডেজ এনজাইমটাকে কমিয়ে দেয়। এনজাইমটাকে কি করে, কমিয়ে দেয়, মনে থাকবে, ট্রান্সপেপটাইডেজ এনজাইমটাকে কমিয়ে দেয়। এই ট্রান্সপেপটাইডেজ এনজাইমের প্রধান কাজ হচ্ছে এই ক্রস লিঙ্কিংটাকে ধরে রাখা বা ক্রস লিঙ্কিংটাকে এখানে ধরে রাখা। এই প্রথম লাইনের পেপটাইডোগ্লাইকেনের এনএএম এর যে পেন্টাপেপটাইড আর সেকেন্ড লাইন পেপটাইডোগ্লাইকেনের এনএএম এর পেন্টাপেপটাইডের সঙ্গে যে ক্রস লিঙ্কিং, সেটাকে ধরে রাখতে সাহায্য করে কে, এই ট্রান্সপেপটাইডেজ। এবার বিটা ল্যাকটাম যে অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিকটা এই ট্রান্সপেপটাইডেজ সেই এনজাইমটাকে কি করে, কমিয়ে দেয়। তাহলে এবার এদের মধ্যে এই যে ক্রস লিঙ্কিং যেটা যুক্ত হয়ে আছে, সমস্ত পেপটাইডোগ্লাইকেনগুলো যে লেয়ারের সঙ্গে যার দ্বারা যুক্ত একটার সঙ্গে আরেকটা, তো সেই লিঙ্কটাই কি হয়ে যাবে, ধীরে ধীরে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এই পেপটাইডোগ্লাইকেনগুলো তখন ধীরে ধীরে আলগা হয়ে যাবে, বোঝা গেল। তাহলে সেল ওয়ালটা কি হবে, সেল ওয়ালটা ধীরে ধীরে উইক হয়ে যাবে। তো এইভাবে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কাজ করে, ঠিক আছে। এটা ওয়ান অফ দ্য মেকানিজম অ্যাকশন অফ বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক অলসো, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা এখানে অ্যানিমেশনে দেখি, তো প্রথমে আমরা যা যা পড়লাম সেটারই যদি আমরা সামারাইজ করি, তাহলে আমরা কি দেখলাম, এনএএম এনএজি এরকম অল্টারনেটিভলি যুক্ত হয়ে তারা কি তৈরি করলো, প্রথমে একটা পেপটাইডোগ্লাইকেনের লেয়ার তৈরি করলো, রাইট। এখানে এনএএম এবং এনএজি তারা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত থাকে, রাইট। বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয় এবং তারা কি করে, একটা সিঙ্গেল পেপটাইডোগ্লাইকেন লেয়ার তৈরি করলো, সিঙ্গেল পেপটাইডোগ্লাইকেন লেয়ার তৈরি করলো, রাইট, এরকম অল্টারনেটিভলি যুক্ত হয়ে। ওকে, এবার যদি আমরা এনএএম এর যদি কার্বন পজিশনগুলো যদি দেখি, 1, 2, 3 নাম্বার পজিশনে আমরা এখানে কি দেখতে পাবো, দিস ইজ ল্যাকটাইল গ্রুপ, রাইট। ল্যাকটাইল গ্রুপের সঙ্গে কি ঝুলছে, এটা কি ঝুলছে, পেন্টাপেপটাইড। ল্যাকটাইল গ্রুপের সঙ্গে পেন্টাপেপটাইড
ঝুলছে। এবার এই পেন্টাপেপটাইড আর ল্যাকটাইল গ্রুপ দুটো যুক্ত আছে কি করে? বাই অ্যামাইড বন্ড। অ্যামাইড বন্ড আমরা এইটুকুই তো পড়লাম নাকি? ওকে, তাহলে এইভাবে একটা সিঙ্গেল পেপটাইডোগ্লাইকেনের লেয়ার প্রথমে তৈরি হবে। এবার তার উপরে আবার একটা NAM NAG এরকম অল্টারনেটিভলি পরপর বসে আবার আরেকটা ডবল পেপটাইডোগ্লাইকেনের লেয়ার তৈরি করবে। ডবল পেপটাইডোগ্লাইকেনের লেয়ার যখন আমরা দেখব তখন দেখব যে প্রথম NAM এর যে পেন্টাপেপটাইড যেটা, সেটা নেক্সট লাইনের NAM এর পেন্টাপেপটাইডের সঙ্গে কি আছে? সেটা ক্রস লিঙ্কিং হয়ে যুক্ত আছে, রাইট? ওকে, ওটাই এখানে দেখানো হয়েছে, ক্রস লিঙ্কিং হয়ে যুক্ত আছে। তো তাহলে এইভাবে প্রত্যেকটা পেপটাইডোগ্লাইকেনের লেয়ার কি একটা আরেকটার সঙ্গে যুক্ত থাকবে। ওকে, এইভাবে আবার তার উপরে NAM NAG এরকম অল্টারনেটিভলি যুক্ত হয়ে আবার আরেকটা পেপটাইডোগ্লাইকেনের লেয়ার তৈরি করবে, তারপরে আবার লেয়ার তৈরি করবে, এইভাবে লেয়ার তৈরি হতে থাকবে। এবার কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি যে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার একটা এবং তার উপরে আরেকটা, দুটো, ব্যাস, আর পেপটাইডোগ্লাইকেনের লেয়ার নেই। কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার 1 2 3 4 5 6 7 এরকম চলতে চলেই গেছে। পেপটাইডোগ্লাইকেনের অসংখ্য মাল্টিপল লেয়ার দেখতে পাচ্ছি, মানে পেপটাইডোগ্লাইকেনের অসংখ্য লেয়ার দেখতে পাচ্ছি। ওকে, যেখানে আমরা পেপটাইডোগ্লাইকেনের অসংখ্য লেয়ার দেখতে পাবো, ঠিক আছে, সেখানে আমরা আপ টু 40 পেপটাইডোগ্লাইকেনের লেয়ার দেখতে পাই। আপ টু এরকম টোটাল কতগুলো? আপ টু 40 পেপটাইডোগ্লাইকেনের একটার পর একটা আমরা লেয়ার দেখতে পেতে পারি। তো এবার আমার কোয়েশ্চেন হচ্ছে যে যেখানে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার বেশি সেই সেল ওয়ালটা বেশি থিক মানে মোটা হবে, নাকি যেখানে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার মাত্র দুটো সেটা বেশি থিক হবে? অ্যান্সার ইজ অবশ্যই যে যেখানে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার বেশি সেটা বেশি থিক হবে। তো যেটা থিক সেটার সেল ওয়াল হচ্ছে 20 থেকে 80 ন্যানোমিটার, সেটাকে যদি আমরা মাপি সেটা হচ্ছে 20 থেকে 80 ন্যানোমিটার। থিন সেল ওয়ালটা হচ্ছে মাত্র 2 থেকে 3 ন্যানোমিটার। ওকে, তাহলে এখান থেকে যেটা থিক সেল ওয়াল সেটাকে আমরা বলবো গ্রাম পজিটিভ, যেখানে মাল্টিপল সেল পেপটাইডোগ্লাইকেনের লেয়ার দেখতে পাওয়া যায় সেল ওয়ালে, যেখানে মাল্টিপল অসংখ্য পেপটাইডোগ্লাইকেনের লেয়ার দেখতে পাওয়া যায় আপ টু 40 পর্যন্ত পেপটাইডোগ্লাইকেনের লেয়ার দেখতে পাওয়া যায়, সেটাকে আমরা কি বলবো? গ্রাম পজিটিভ। যে সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন লেয়ার খুবই কম, ম্যাক্সিমাম 2 কি 3টে, তার বেশি আর নেই, তাদেরকে কি বলবো? গ্রাম নেগেটিভ। তাহলে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ এই দুটো ধরনের ব্যাকটেরিয়াকে যদি আমরা দেখি, এখানেও ছবিতে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে পেপটাইডোগ্লাইকেন লেয়ার এখানে একটা, এখানে অসংখ্য। তাহলে কোনটা গ্রাম পজিটিভ? এটা গ্রাম পজিটিভ, এটা গ্রাম নেগেটিভ, রাইট? তাহলে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার যেখানে বেশি তার সেল ওয়ালটা মোটা, নাকি পেপটাইডোগ্লাইকেনের লেয়ার যেখানে কম সেটার সেল ওয়ালটা মোটা? অ্যান্সার ইজ যেটা পেপটাইডোগ্লাইকেন লেয়ার বেশি। তাহলে গ্রাম পজিটিভে যেহেতু পেপটাইডোগ্লাইকেনের লেয়ার বেশি থাকে, সেই কারণে গ্রাম পজিটিভের সেল ওয়াল অনেকটা থিক হয়, মানে মোটা হয়। যেহেতু গ্রাম নেগেটিভে পেপটাইডোগ্লাইকেনের লেয়ারটা খুবই কম, ম্যাক্সিমাম 2 কি 3টে, তাই গ্রাম নেগেটিভে সেল ওয়াল থিন হয়। ওকে, এবার এই যে পেপটাইডোগ্লাইকেনের উপরে ডিপেন্ড করে যে আমরা একটাকে থিক সেল ওয়াল এবং থিন সেল ওয়াল ডিফারেন্সিয়েট করলাম, এবং থিক সেল ওয়ালটাকে আমরা বললাম থিক যেটা সেল ওয়াল, সেটাকে আমরা সেই ব্যাকটেরিয়াগুলোকে বললাম কি? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যেটা থিন সেল ওয়াল সেটাকে আমরা কি বললাম? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবার এখানে গ্রাম ওয়ার্ডটা কেন? কারণ ব্যাপারটা হচ্ছে সায়েন্টিস্ট হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম ইনি একটা গ্রাম স্টেনিং টেকনিক ডেভেলপ করেছিলেন 1884 খ্রিস্টাব্দে। 1884 খ্রিস্টাব্দে তিনি যে গ্রাম স্টেনিং টেকনিক ডিরাইভ করেছিলেন, তার দ্বারা আমরা ল্যাবরেটরির মধ্যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে আমরা আলাদাভাবে ডিস্টিংগুইশ করতে পারি বা পৃথকীকরণ করতে পারি। যেহেতু এই সায়েন্টিস্ট মানে হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম, তিনি এই পদ্ধতিটা মানে গ্রাম স্টেনিং প্রসেসটাকে ডিরাইভ করেছিলেন, তাই তার নাম অনুসারে
গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়েছে। ওকে, গ্রাম স্টেনিং টেকনিক কি সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, এবার এতক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র প্রাইমারি কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন সেটা সম্বন্ধেই আমরা জানলাম। এবার কোয়েশ্চেন ইজ যে শুধুমাত্র পেপটাইডোগ্লাইকেনই কি থাকে, আর কি কোনো কিছু থাকে পেপটাইডোগ্লাইকেন ছাড়া? অ্যান্সার ইজ পেপটাইডোগ্লাইকেন ছাড়া যেটা থাকে সেটা হচ্ছে টাইকোলিক অ্যাসিড অ্যান্ড লিপোটাইকোলিক অ্যাসিড। কি? টাইকোলিক অ্যাসিড অ্যান্ড লিপোটাইকোলিক অ্যাসিড। ওকে, টাইকোলিক অ্যাসিড অ্যান্ড লিপোটাইকোলিক অ্যাসিড। এবার লিপোটাইকোলিক অ্যাসিড অ্যান্ড টাইকোলিক অ্যাসিড অনলি প্রেজেন্ট ইন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে টাইকোলিক অ্যাসিড অ্যান্ড লিপোটাইকোলিক অ্যাসিড প্রেজেন্ট থাকে না। এবার এই টাইকোলিক অ্যাসিড আর লিপোটাইকোলিক অ্যাসিডের কাজ কি সেটা যদি বুঝতে হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে কিছু কাঠের টুকরো রয়েছে, রাইট? এখানে কি রয়েছে? কিছু কাঠের টুকরো রয়েছে, 1 2 3 এরকম বেশ কয়েকটা কাঠের টুকরো রয়েছে। এবার এই কাঠের টুকরোগুলোকে যদি আমরা একসাথে কম্বাইন করতে চাই, যদি আটকে দিতে চাই, তাহলে উপর থেকে যে পেরেকটা যেটা আছে সেই পেরেকটাকে আমরা মাঝখান থেকে এরকম করে ঢুকিয়ে দিতে পারি, রাইট? তাহলে এই যে কাঠের টুকরো তিনটে এগুলো আর কি হবে না, একসাথে থাকবে, চট করে সেপারেট আউট হবে না। যদি আমার কাছে এত বড় নেল যদি না থাকে, এত বড় কাঁটা বা নেল যদি আমার কাছে না থাকে, তাহলে আমি কি করব? আমার কাছে যদি ছোট নেল থাকে তাহলে এই দিক থেকে একটা কাঁটা করলাম, এদিক থেকে একটা কাঁটা দিলাম, অপোজিট দিক থেকে আরেকটা এই দিক থেকে কাঁটা দিলাম, তাহলেও তো সেই জিনিসটার মধ্যে কি হবে? সেই জিনিসগুলো মানে কাঠের টুকরোগুলো একসঙ্গে থাকবে। এবার এটা বলার পিছনে লজিকটা হচ্ছে যে এটাই হচ্ছে টাইকোলিক অ্যাসিড অ্যান্ড লিপোটাইকোলিক অ্যাসিডের কাজ। মানে আমরা যদি একটা বড় কাঁটা দিয়ে যখন আমরা পুরো কি করলাম, পুরো কাঠের টুকরোগুলোর মধ্যে এমবেডেড করে দিলাম, মানে গেঁথে দিলাম, পুরো 3টে কাঠের টুকরোকে একসাথে এমবেডেড করে দিলাম বা গেঁথে দিলাম, তাহলে এই কাঠের টুকরোগুলো কি আর চট করে আলাদা হতে পারবে না। দিস ইজ দ্য ফাংশন অফ লিপোটাইকোলিক অ্যাসিড। লিপোটাইকোলিক অ্যাসিড যতগুলো পেপটাইডোগ্লাইকেনের লেয়ার থাকে, 1 2 3 4 5 এরকম করে, আমি বলেছি কি হাইয়েস্ট 40টার মতো, ম্যাক্সিমাম 40টা পেপটাইডোগ্লাইকেনের লেয়ার থাকতে পারে। তখন এগুলোকে কি বলবো? পলিপেপটাইডোগ্লাইকেন। তো পলিপেপটাইডোগ্লাইকেনের লেয়ার যখন থাকে তখন পুরো যতটা লেয়ার থাকে পেপটাইডোগ্লাইকেনে পুরো লেয়ারটার মধ্যে লিপোটাইকোলিক অ্যাসিড এমবেডেড থাকতে পারে, মানে গেঁথে থাকতে পারে। এমবেডেড মানে গাঁথা, গেঁথে থাকা। তাহলে এমবেডেড থাকলো, তাহলে এই পেপটাইডোগ্লাইকেনের লেয়ারগুলো সহজে একটা থেকে আরেকটা কি হবে না, আলাদা হবে না। ওকে, কিন্তু যদি আমরা টাইকোলিক অ্যাসিড দেখি, এরা পুরো পেপটাইডোগ্লাইকেনের যে লেয়ারটা আছে পুরোটার মধ্যে এমবেডেড হতে পারে না, কিছুটা পর্যন্ত এমবেডেড হতে পারে, কারণ টাইকোলিক অ্যাসিডের স্ট্রাকচার লিপোটাইকোলিক স্ট্রাকচারের থেকে ছোট হয়, ঠিক আছে? তো টাইকোলিক অ্যাসিড পুরোটা এমবেডেড হতে পারে না, বেশ কিছুটা পর্যন্ত এমবেডেড হতে পারে। এখানেও আমরা দেখতে পাচ্ছি, যেগুলো পুরোটা নয় সেগুলো হচ্ছে কি টাইকোলিক অ্যাসিড, আর যেটা পুরোটা যেটা এমবেডেড হতে পেরেছে সেটা কি লিপোটাইকোলিক অ্যাসিড। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে টাইকোলিক অ্যাসিড আর লিপোটাইকোলিক অ্যাসিডের ফাংশনটা কি হবে। টাইকোলিক অ্যাসিড আর লিপোটাইকোলিক অ্যাসিডের ফাংশন কি হবে? এরা পেপটাইডোগ্লাইকেন লেয়ারগুলোকে একটার সঙ্গে একটাকে আটকে রাখতে সাহায্য করে। পেপটাইডোগ্লাইকেনের যে লেয়ারগুলো থাকে সেগুলো যাতে একটা থেকে আরেকটা যাতে সহজে যাতে ছুটে না যায়, সেই কাজটাই করে এই টাইকোলিক অ্যাসিড অ্যান্ড লিপোটাইকোলিক অ্যাসিড। বোঝা গেল? এবার নেক্সট পয়েন্ট, আমরা আপাতত পেপটাইডোগ্লাইকেন সম্বন্ধে জানলাম, টাইকোলিক অ্যাসিড অ্যান্ড লিপোটাইকোলিক অ্যাসিড সম্বন্ধে জানলাম। এছাড়া কি আর কোনো সেল ওয়ালে কি কম্পোজিশন কম্পোনেন্টসকে দেখতে পাওয়া যায়? তো অ্যান্সার ইজ এছাড়াও আরেকটা কম্পোনেন্ট দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ লিপোপলিস্যাকারাইড। কি? লিপোপলিস্যাকারাইড। যাকে আমরা সংক্ষেপে LPS বলতে পারি।
লিপোপলিস্যাকারাইড বা এলপিএস। ওকে, তো লিপোপলিস্যাকারাইড একমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতেই দেখতে পাওয়া যায়। এখানে আবারও বলে দিই, পেপটাইডোগ্লাইকেন গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুটোর মধ্যেই দেখতে পাওয়া যায়। পেপটাইডোগ্লাইকেন গ্রাম পজিটিভে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার অনেক বেশি থাকে, গ্রাম নেগেটিভে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার কম থাকে। পেপটাইডোগ্লাইকেনের লেয়ারগুলোকে আটকে রাখার জন্য গ্রাম পজিটিভের মধ্যে টাইকোলিক অ্যাসিড অ্যান্ড লিপোটাইকোলিক অ্যাসিড থাকে, গ্রাম নেগেটিভে টাইকোলিক অ্যাসিড লিপোটাইকোলিক অ্যাসিডের কোনো দরকারই নেই, তাই অ্যাবসেন্ট। এছাড়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে লিপোপলিস্যাকারাইড প্রেজেন্ট থাকে বা এলপিএস প্রেজেন্ট থাকে। এবার যদি লিপোপলিস্যাকারাইডকে আমরা যদি এর কম্পোজিশন যদি দেখতে পাওয়া যায়, তো এর মেন 3টে পার্ট আমরা দেখতে পাই। লিপোপলিস্যাকারাইড ইজ কম্পোজড অফ 3 মেন পার্টস, is কি? 1 নাম্বার লিপিড এ, 2 নাম্বার কোর পলিস্যাকারাইড, ডি, 3rd নাম্বার ও অ্যান্টিজেন। হলো, তাহলে কি পেলাম? 3টে মেন পার্ট, একটা হচ্ছে লিপিড এ, 2nd পয়েন্ট পলিস্যাকারাইড, 3rd পয়েন্ট ও অ্যান্টিজেন। এবার এগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভের মধ্যে পার্থক্যটা একবার আমরা দেখে নিই। যদি এখনও যদি না বুঝে গিয়ে থাকো তাহলে আরেকবার আমি বলে দিই, ঠিক আছে? পেপটাইডোগ্লাইকেন লেয়ার গ্রাম পজিটিভে থিক, গ্রাম নেগেটিভে থিন। টাইকোলিক অ্যাসিড গ্রাম পজিটিভে প্রেজেন্ট, গ্রাম নেগেটিভে অ্যাবসেন্ট। আউটার মেমব্রেন, এখানে একটা নতুন পয়েন্ট আমরা পাচ্ছি, আউটার মেমব্রেন গ্রাম পজিটিভে অ্যাবসেন্ট, গ্রাম নেগেটিভে প্রেজেন্ট। তাহলে আউটার মেমব্রেন কি সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, লিপোপলিস্যাকারাইড বা এলপিএস এটা গ্রাম পজিটিভে কি অ্যাবসেন্ট, গ্রাম নেগেটিভে প্রেজেন্ট, যেটা সম্বন্ধে আমরা এখন আলোচনা করছি অলরেডি। পেরিপ্লাজমিক স্পেস ন্যারো অর অ্যাবসেন্ট কোথায়? গ্রাম পজিটিভে। গ্রাম নেগেটিভে প্রমিনেন্টলি ভিজিবল। তাহলে আমরা এখানে দুটো নতুন পয়েন্ট পেলাম যে গ্রাম নেগেটিভে লিপোপলিস্যাকারাইড আছে, রাইট, আউটার মেমব্রেন আছে আর পেরিপ্লাজমিক স্পেস আছে। তাহলে এটা কি জিনিস, এই 3টে কি জিনিস সেটাকে আমাদের একটু বুঝতে হবে। যদি আমরা প্রথম থেকে যদি আমরা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার দেখি, তাহলে প্রথমে যে কোনো ব্যাকটেরিয়ার উপরে একটা সেল মেমব্রেন থাকবে, ইনার সাইটোপ্লাজমিক মেমব্রেন থাকবে, জানা কথা। সাইটোপ্লাজমিক মেমব্রেনের উপরে আমরা পেপটাইডোগ্লাইকেনের এরকম লেয়ার দেখতে পাবো। যেখানে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার বেশি সেটা গ্রাম পজিটিভ, যেখানে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার কম সেটা গ্রাম নেগেটিভ। 1000 বার করে বলে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এবার এই পেপটাইডোগ্লাইকেনের লেয়ারের মধ্যে গ্রাম পজিটিভের মধ্যে টাইকোলিক অ্যাসিড আর লিপোটাইকোলিক অ্যাসিড কি থাকে? ইমবেডেড থাকে, গেঁথে থাকে, যাতে এই পেপটাইডোগ্লাইকেনের লেয়ারগুলো যাতে সহজে যাতে একটা থেকে আরেকটা যাতে আলাদা না হতে পারে, রাইট? আচ্ছা, তাহলে টাইকোলিক অ্যাসিড লিপোটাইকোলিক অ্যাসিড গ্রাম পজিটিভে প্রেজেন্ট আছে, গ্রাম নেগেটিভে অ্যাবসেন্ট। নেক্সট, গ্রাম নেগেটিভে এই পেপটাইডোগ্লাইকেনের লেয়ারের উপরে একটা আউটার মেমব্রেন থাকে, যেটা এই গ্রাম পজিটিভের ক্ষেত্রে থাকে না। বোঝা গেল? এটাই হচ্ছে ব্যাপার, যে গ্রাম নেগেটিভে কি থাকে? একটা আউটার মেমব্রেন থাকে। এবার এই আউটার মেমব্রেন আর ভিতরে যে সাইটোপ্লাজমিক মেমব্রেন, এই দুটোর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটাকেই বলা হয় পেরিপ্লাজমিক স্পেস। এই গ্যাপটাকেই বলা হয় পেরিপ্লাজমিক স্পেস। এইখানে যে আউটার মেমব্রেন এবং সাইটোপ্লাজমিক মেমব্রেনের মধ্যে যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে পেপটাইডোগ্লাইকেনের লেয়ারটা আছে, তাহলে এই স্পেসটাকে কি বলা হয়? পেরিপ্লাজমিক স্পেস বলে। তাহলে পেরিপ্লাজমিক স্পেস আমরা কোথায় দেখতে পাচ্ছি? আমরা কি গ্রাম পজিটিভে এই স্ট্রাকচারের মধ্যে কোনো পেরিপ্লাজমিক স্পেস দেখতে পাচ্ছি না। আমরা কোথায় দেখতে পাচ্ছি? গ্রাম নেগেটিভে দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, এবার এই আউটার মেমব্রেনে আমরা দেখতে পাই লিপোপলিস্যাকারাইড। এবার এই আউটার মেমব্রেনের ইনার সাইডে আমরা প্রথমে আমরা দেখতে পাই কি? প্রথমে আমরা দেখতে পাই একটা ফসফোলিপিড বাইলেয়ার, যেটা এখানে ইয়েলো কালারে ডিনোট করা হয়েছে। এই যে দিস ইজ ফসফোলিপিড বাইলেয়ার,
যেটা এই ইয়েলো কালারে ডিনোট করা হয়েছে, রাইট? আচ্ছা, আর ফসফোলিপিড বাইলেয়ার যেটা এই ইয়েলো কালারে ডিনোট করা হয়েছে, এই ফসফোলিপিড বাইলেয়ারের উপরে আমরা দেখতে পাই লিপোপলিস্যাকারাইডের আউটার লেয়ার, লিপোপলিস্যাকারাইডের আউটার লেয়ার। দিস ইজ দ্য লিপোপলিস্যাকারাইড আউটার লেয়ার। ওকে, যদি আবার আমরা স্ট্রাকচারে যদি আমরা দেখি, তাহলে গ্রাম নেগেটিভে সেল মেমব্রেন প্রথমে দেখতে পাবো। সেল মেমব্রেনের উপরে আমরা পেপটাইডোগ্লাইকেনের লেয়ার দেখতে পাবো, যেটা পেরিপ্লাজমিক স্পেস আছে তার মধ্যে। পেরিপ্লাজমিক স্পেস এর মধ্যে আমরা পেরিপ্লাজমিক স্পেসের উপরে আমরা আবার একটা কি দেখতে পাবো, একটা ফসফোলিপিডের মেমব্রেন দেখতে পাবো, এবং ফসফোলিপিডের মেমব্রেনের উপরে আমরা দেখতে পাবো লিপোপলিস্যাকারাইড। ওকে, এটাকে এই স্ট্রাকচারে ভালো করে বোঝা যাবে। দিস ইজ দ্য সেল ওয়াল স্ট্রাকচার অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের স্ট্রাকচার। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রথমে একটা ফসফোলিপিডের সেল মেমব্রেন আছে, রাইট? এর নিচে তো সেল, এর নিচে কি আছে, সেলের উপরে প্রথমে একটা ফসফোলিপিডের একটা সেল মেমব্রেন আছে। সেই সেল মেমব্রেনের উপরে পেপটাইডোগ্লাইকেনের কি আছে, লেয়ার আছে। খুব জোর, দুটো লেয়ার আছে পেপটাইডোগ্লাইকেনের। পেপটাইডোগ্লাইকেনের উপরে আবার একটা ফসফোলিপিডের একটা আউটার মেমব্রেন আছে, রাইট? ফসফোলিপিডের মেমব্রেনের উপরে এরকম লিপোপলিস্যাকারাইডের স্ট্রাকচার আছে, ওকে। পুরোটাকে নিয়ে এই ফসফোলিপিড এবং লিপোপলিস্যাকারাইড এই পুরোটাকে নিয়ে বলা হয় আউটার মেমব্রেন। ওকে, যদি আমরা এই লিপোপলিস্যাকারাইডকে অনলি লিপোপলিস্যাকারাইড এইটুকু স্ট্রাকচারটাকে যদি আমরা আবারও আমি দেখিয়ে দিচ্ছি কোনটা, যদি আমরা অনলি লিপোপলিস্যাকারাইড স্ট্রাকচারটাকে যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিপিড এ, তারপরে হচ্ছে কোর অলিগোস্যাকারাইড, আর তার উপরে হচ্ছে ও অ্যান্টিজেন। এবার এই তিনটে জিনিস সম্বন্ধে আমাদের ডিটেলে জানতে হবে। প্রথমে লিপিড এ। ফার্স্ট অফ অল, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ লিপোপলিস্যাকারাইড। এখানে যে আমরা স্ট্রাকচারটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি লিপোপলিস্যাকারাইডের স্ট্রাকচার। ওকে, লিপোপলিস্যাকারাইডের মধ্যে এই জায়গাটা, নিচের এই পোর্শনটাকে আমরা বলবো কি, লিপিড এ। ওকে, লিপিড এ অলসো নোন অ্যাজ এন্ডোটক্সিন। এবার এন্ডোটক্সিন কেন সেটা আমরা একটু পরে জানবো। এবার এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি, দিস ইজ হাইড্রোফোবিক অ্যাম্ফিপ্যাথিক লিপিড। এবার অ্যাম্ফিপ্যাথিক লিপিড মানে কি? অ্যাম্ফিপ্যাথিক লিপিড মানে এর মধ্যে এই লিপিড এর মধ্যে কিছুটা পোর্শন এমন থাকবে যেটা হচ্ছে ওয়াটারকে অ্যাট্রাক্ট করবে, মানে হাইড্রোফিলিক, আর কিছুটা থাকবে ওয়াটারকে রিপিল করবে, মানে হাইড্রোফোবিক। ওকে, মানে দু ধরনেরই তার মধ্যে ক্যাপাবিলিটি থাকবে, ঠিক আছে? হাইড্রোফিলিক কিছুটা স্ট্রাকচার থাকবে যেটা হাইড্রোফিলিক ইন নেচার হবে, যেটা ওয়াটার অ্যাট্রাক্ট করবে, আর কিছু স্ট্রাকচার এমন থাকবে যেটা কি করবে, ওয়াটারকে রিপিল করবে, মানে হাইড্রোফোবিক। ওয়াটার রিপিলিং। ওকে, বোঝা গেল? এবার এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি, লিপিড এ মেড আপ অফ গ্লুকোসামাইন ডাইস্যাকারাইড ব্যাকবোন। এবার এই গ্লুকোসামাইন কি জিনিস? এখানে এই প্রত্যেকটা গোল মতো যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রত্যেকটা যে গোল বলছি, সরি, প্রত্যেকটা যে সাইক্লোহেক্সেন রিং আমরা যেটা দেখতে পাচ্ছি দূর থেকে দেখে, যেটা সাইক্লোহেক্সেন রিংয়ের মধ্যে দেখা যাচ্ছে, সেটা কি অ্যাকচুয়ালি গ্লুকোসামাইন। ওকে, যদি আমরা গ্লুকোসামাইনের স্ট্রাকচার আমরা এখানে দেখি, তাহলে আমরা কি দেখব, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ লিপিড এ। এটা লিপিড এর স্ট্রাকচার। ওকে, লিপিড এর মধ্যে এইটা হচ্ছে ডি গ্লুকোসামাইন,
একটা ডি গ্লুকোসামাইন, এখানে কি লেখা আছে ডাইস্যাকারাইড, গ্লুকোসামাইন ডাইস্যাকারাইড, তাহলে দুটো গ্লুকোসামাইন লাগবে, রাইট? তাহলে দুটো ডি গ্লুকোসামাইন নেওয়া হলো। এবার দুটো ডি গ্লুকোসামাইনের যদি আমরা কার্বন পজিশন যদি আমরা দেখি, তাহলে এই দুটো ডি গ্লুকোসামাইনকে এই দুটোকে কী করতে হবে, একসাথে করতে হবে, অ্যাটাচ করতে হবে, তাহলে তো ওটা গ্লুকোসামাইন ডাইস্যাকারাইড হবে, রাইট? সরি, এটা একটা ডি গ্লুকোসামাইন, এটা একটা ডি গ্লুকোসামাইন, এটা হচ্ছে ফার্স্ট ডি গ্লুকোসামাইন, এটা হচ্ছে সেকেন্ড ডি গ্লুকোসামাইন। এই দুটোকে একসাথে করব, অ্যাটাচ করব, তাহলে তো এগুলো গ্লুকোসামাইন ডাইস্যাকারাইড হবে। এদের যদি আমরা কার্বন পজিশন দেখি 1 2 3 4 5 and 6, ওকে? এটারও তাই 1 2 3 4 5 and 6 কার্বন পজিশন যদি আমরা দেখি, তাহলে এবার এই দুটো ডি গ্লুকোসামাইন যুক্ত হবে কি করে? এর ফার্স্ট গ্লুকোসামাইনের 1 কার্বন পজিশনের সঙ্গে সেকেন্ড গ্লুকোসামাইনের 6 যে কার্বন পজিশন আছে সেই দুটো গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হবে, বিটা গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হবে। তাহলে কি হবে? এরকমটা হবে। তখন আমরা এটাকে কি বলবো? বিটা 1 থেকে 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে আমরা কি দেখলাম? লিপিড এতে দুটো যে ডি গ্লুকোসামাইন রিং আছে, যে দুটো ডি গ্লুকোসামাইন স্ট্রাকচার আছে, সেই দুটো একে অপরের সঙ্গে বিটা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হলো। তাহলে আলটিমেটলি মোটামুটি এরকম একটা আমরা স্ট্রাকচার পাবো, ওকে? এরপরে আর কি কি পাবো? আরও অনেক কিছু পাবো। যেমন আমরা যদি এখানে দেখি দুটো গ্লুকোসামাইনের সঙ্গেই কি যুক্ত আছে? ফসফেট গ্রুপ যুক্ত আছে। এবার ফসফেট গ্রুপটা তাহলে এখানে কোন পজিশনে যুক্ত আছে? প্রথম যে গ্লুকোসামাইন তার কার্বন কত? কার্বন 1 পজিশনে যুক্ত আছে, কার্বন 1 পজিশনে যুক্ত আছে। এখানে কি যুক্ত আছে? ফসফেট গ্রুপ। এখানে কার্বন 1 পজিশনে একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে। যদি সেকেন্ড গ্লুকোসামাইনটাতে আমরা যদি দেখি, তাহলে সেকেন্ড গ্লুকোসামাইনের কার্বন পজিশন 1 2 3 and 4, এই 4 নাম্বার পজিশনে এখানে ফসফেট গ্রুপ যুক্ত আছে। তাহলে ফসফেট গ্রুপ কোথায় কোথায় যুক্ত আছে? ফসফেট গ্রুপ প্রথম যে গ্লুকোসামাইন তার ফার্স্ট কার্বনের ফার্স্ট পজিশনে, সেকেন্ড যে গ্লুকোসামাইন আছে তার 4th নাম্বার পজিশনে, কার্বনের 4th নাম্বার পজিশনে কি আছে? ফসফেট গ্রুপ যুক্ত আছে, ওকে? এরপরে যদি আমরা দেখি লিপিড চেইন কোথায় কোথায় যুক্ত আছে? ফার্স্ট গ্লুকোসামাইনের 2 এবং 3, যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গ্লুকোসামাইনকে যদি আমরা দেখি, তো প্রত্যেকটা গ্লুকোসামাইনের 2 এবং 3 নাম্বার কার্বন পজিশনে কি যুক্ত আছে? লিপিড চেইন যুক্ত আছে, লিপিড চেইন যুক্ত আছে। এখান থেকে লিপিড চেইন ঝুলছে, ওকে? 3 এবং 4 নাম্বার পজিশনে। আর 1 নাম্বার পজিশনে ফসফেট গ্রুপ, এটার 4 নাম্বার পজিশনে ফসফেট গ্রুপ যুক্ত আছে। তাহলে বোঝা গেল? এবার তাহলে মোটামুটি লিপিড এ, এইটুকু লিপিড এ এর স্ট্রাকচার সম্বন্ধে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। এবার হচ্ছে এর ফাংশন কি? ফাংশন হচ্ছে এন্ডোটক্সিন অ্যাক্টিভিটি। মেন ফাংশন হচ্ছে কি? এন্ডোটক্সিন অ্যাক্টিভিটি। এবার এন্ডোটক্সিন অ্যাক্টিভিটি এর মেন ফাংশন কেন? কারণ যখনই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমাদের বডিতে এন্টার করে, তখনই আমাদের বডিতে থাকা ইমিউনিটি অ্যাক্টিভ হয়। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যখনই আমাদের বডিতে লাইজড হয়, মানে মারা যায় বা ডিসরাপ্ট হয়, যখনই কি হয়ে যায়?
ডিসরাপ্ট হয় তখনই এর সেল ওয়ালে থাকা এই লিপিড এটা আমাদের বডিতে বা হোস্টের বডিতে রিলিজ হয়। ওকে, বোঝা গেল? এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যখনই হোস্টের বডিতে লাইজড হয় বা মারা যায় তখনই তার সেল ওয়ালে থাকা লিপিড এ আমাদের বডিতে বা হোস্টের বডিতে রিলিজ হয় এবং সেই লিপিড এ টোল লাইক রিসেপ্টর 4 যেটাকে TLR4 কমপ্লেক্স বলা হয়, এই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে যেটা আমাদের ইমিউনি সেলে প্রেজেন্ট থাকে। বোঝা গেল? এবার এই লিপিড এ যখন TLR4 এই রিসেপ্টরের সঙ্গে যখন বাইন্ড করে তখন আমাদের ইমিউনিটিকে অ্যাক্টিভ করে, আমাদের বডির ইমিউনিটিটাকে স্টিমুলেট করে, আমাদের বডির ইমিউনিটিকে কী করে? স্টিমুলেট করে। যেমন বিভিন্ন ধরনের সাইটোকাইন এর ফলে রিলিজ হয়। সাইটোকাইন্স আর দ্য সিগন্যালিং মলিকিউলস, যেগুলো আমাদের বডিতে যখন বাইরে থেকে কোনো ফরেন পার্টিকেল বা ফরেন ম্যাটেরিয়াল যখন আমাদের বডিতে এন্টার করে তখন তাদেরকে প্রিভেন্ট করার জন্য বা রেজিস্ট করার জন্য আমাদের বডিতে সেই সমস্ত সিগন্যালিং মলিকিউল কী হয়? অ্যাক্টিভ হয়। ওকে, তো এরা কি করে? আমাদের সেই সিগন্যালিং মলিকিউলগুলোকে অ্যাক্টিভেট করে। যেমন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এই ধরনের ইন্টারলিউকিন, এই ধরনের আরও অনেক ধরনের সাইটোকাইন্স আছে যেগুলো আমাদের বডিতে অ্যাক্টিভ হয়। এর ফলে আমাদের বডিতে ইনফ্লামেশন হতে পারে, ব্লাড ভেসেল ডায়ালেশন হতে পারে, ফিভার হতে পারে, বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা যেগুলো কন্ডিশন, সেই কন্ডিশনগুলো অ্যারাইভস হয়। অ্যাকচুয়ালি দোজ আর দ্য সিমটমস, ঠিক আছে? সেই সিমটমসগুলো আমাদের বডিতে জানান দেয় যে আমাদের বডিতে কোনো ফরেন পার্টিকেল বা ফরেন ম্যাটেরিয়াল বা কোনো ব্যাকটেরিয়া আমাদের বডিতে সংক্রমণ হয়েছে। বোঝা গেল? তো এই কারণে এটাকে বলা হয় এন্ডোটক্সিন। যেহেতু লিপিড এ আমাদের বডিতে অ্যাজ এ ফরেন হিসেবে ডিটেক্ট হয় এবং সেটা তারপরে লিপিড এ যখন, তাহলে লিপিডে কিন্তু সেলটা বেঁচে থাকতে কিন্তু রিলিজ হয় না। সেল যখন লাইজড হয় বা সেল যখন রাপচার হয়, ডিসরাপ্ট হয়, তখন কিন্তু এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে সেখান থেকে লিপিড এটা আমাদের টোল লাইক 4 রিসেপ্টরের সঙ্গে, টোল লাইক রিসেপ্টর 4-এর সঙ্গে গিয়ে কানেক্ট হয় এবং যার ফলে আমাদের বডির ইমিউনিটি সেল অ্যাক্টিভ হয়, সাইটোকাইন অ্যাক্টিভ হয়। বোঝা গেল? এবার একটা কোয়েশ্চেন, ক্যান গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া প্রডিউস এন্ডোটক্সিন? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি এন্ডোটক্সিন প্রডিউস করতে পারে? কি মনে হয়? তো অ্যান্সার ইজ যে এন্ডোটক্সিনটা প্রডিউস হচ্ছে কোথা থেকে? লিপিড এ থেকে। লিপিড এটা আছে কোথায়? লিপোপলিস্যাকারাইডের মধ্যে। লিপোপলিস্যাকারাইড কি গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া তার মধ্যে কি প্রেজেন্ট থাকে? অ্যান্সার ইজ নো। যেহেতু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে লিপোপলিস্যাকারাইড প্রেজেন্ট নেই, তাহলে লিপিড এ প্রেজেন্ট নেই। লিপিড এ যেহেতু প্রেজেন্ট নেই, তাহলে এন্ডোটক্সিন কোথা থেকে আসছে? তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বডিতে অনলি তারা এক্সোটক্সিন রিলিজ করতে পারে আমাদের বডিতে, যেটা আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কখনো এন্ডোটক্সিন প্রডিউস করতে পারে না, তারা অনলি কি প্রডিউস করতে পারে? এক্সোটক্সিন। ওকে ওকে, এবার আসছি লিপিড এ। তাহলে লিপিড এ সম্বন্ধে আমাদের মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম, রাইট? লিপিড এর সম্বন্ধে আমরা কি পেলাম? আইডিয়া পেলাম। এবার আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে কি? কোর পলিস্যাকারাইড। এই লিপিড এর ওপরে যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোর পলিস্যাকারাইড। এই কোর পলিস্যাকারাইড এটার কাজ কি? এটা লিপিড এ এবং ও অ্যান্টিজেনের মাঝখানে একটা ব্রিজ তৈরি করে, যার সাহায্যে ও অ্যান্টিজেন এবং লিপিড এ পরস্পরকে কানেক্ট করতে পারে। ওকে ওকে, এবার এই যে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ কোর পলিস্যাকারাইড। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ কোর পলিস্যাকারাইড। কোর পলিস্যাকারাইড এখানে কথাটাই আমরা বলে দিচ্ছি কি? পলিস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইড কি? অনেকগুলো মনোস্যাকারাইড নিয়ে তৈরি হবে। এবার কোয়েশ্চেন ইজ কি? কতগুলো মনোস্যাকারাইড প্রেজেন্ট থাকবে এই কোর পলিস্যাকারাইডে? অ্যান্সার ইজ মোর দ্যান 10 monosaccharides will be present in the core polysaccharide of gram negative bacteria. কতগুলো? 10টার বেশি মনোস্যাকারাইড একসঙ্গে যুক্ত হয়ে এখানে কোর পলিস্যাকারাইড তৈরি করবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দোজ আর হাইড্রোফিলিক রিজিয়ন। দোজ অল আর কি? হাইড্রোফিলিক টাইপ অফ স্ট্রাকচার নেচার। দোজ অল আর হাইড্রোফিলিক টাইপ অফ নেচার। ওকে ওকে, ওকে, এবার সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে কোর পলিস্যাকারাইড যার কথা বলছি, এটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। ওয়ান ইজ ইনার কোর অ্যান্ড অ্যানাদার ইজ আউটার কোর। কিছুটা জায়গা ইনার কোর অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আউটার কোর। প্রথমে আমরা ইনার কোরটাতে আসি।
ইনার কোরের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? ইনার কোরের মধ্যে আমরা এই যে তিনটে জিনিস দেখতে পাচ্ছি, দিজ আর ইউনিক টাইপ অফ সুগার স্ট্রাকচার। এখানে আমরা প্রথমে তিনটে ইউনিক টাইপ অফ সুগার স্ট্রাকচার দেখতে পাই। এই ইউনিক টাইপ অফ সুগার স্ট্রাকচারের নাম কি? কিটো ডিঅক্সি অক্টুলোনোসেট। কিটো ডিঅক্সি অক্টুলোনোসেট। ওকে, কিটো ডিঅক্সি অক্টুলোনোসেট নামটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইউনিক সুগার স্ট্রাকচার। ওকে, কিটো ডিঅক্সি অক্টুলোনোসেট, এটাকে KDO এইটা দিয়ে আমরা ডিনোট করে থাকি, ঠিক আছে? তো তিনটে আমরা কি দেখতে পাচ্ছি? ইউনিক সুগার স্ট্রাকচার। আচ্ছা, আর কি থাকে? আর থাকে হেপ্টোজ। আর থাকে তিনটে হেপ্টোজ সুগার। ওকে, ইনার করে তাহলে কি থাকে? কিটো ডিঅক্সি অক্টুলোনোসেট তিনটে, আর থাকে মিনিমাম তিনটে হেপ্টোজ সুগার। বুঝে গেল? তাহলে আমরা ইনার কোরে কি কি থাকে সেটা জানলাম। এবার জানবো আউটার কোর। এবার এই যে আউটার কোর যেটা আছে, সেই আউটার কোরে কি থাকে সেটা আমরা জানবো। আউটার কোর কন্টেন কমন সুগার লাইক গ্লুকোজ, গ্যালাক্টোজ অ্যান্ড অ্যাসিটাইল গ্লুকোসামাইন। কি কি থাকে? গ্লুকোজ, গ্যালাক্টোজ অ্যান্ড অ্যাসিটাইল গ্লুকোসামাইন, এই ধরনের নর্মাল গ্লুকোজ আউটার কোরে প্রেজেন্ট থাকে। ওকে 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 তাহলে এই যে ইনার কোর যে পোর্শনটা, এটা কি লিপিড এর সব থেকে কি, এই যে লিপিড এর সব থেকে ক্লোজেস্ট কি আছে? ইনার কোর এই পোর্শনটা, তাই কি না? এই ইনার কোর যে পোর্শনটা আছে সেটা লিপিড এর সব থেকে ক্লোজেস্ট পোর্শন। তাহলে ক্লোজেস্ট অফ লিপিড এতে কে আছে? কোর পলিস্যাকারাইডের ইনার কোর যেটা সেটা। ওকে, এটাই লিপোপলিস্যাকারাইডকে স্টেবিলিটি দিতে হেল্প করে। এটাই কি করে? লিপোপলিস্যাকারাইডকে স্টেবিলিটি দেয়। প্রোভাইড স্টেবিলিটি in lipopolysaccharide. Provide stability in lipopolysaccharide. ওকে, বোঝা গেল? ওকে, যে আউটার পোর্শন যেটা আছে, যে আউটার কোর যেটা থাকলো, যেটা আউটার সেকশন থাকলো, সেটা কি করে? সেটা এই যে ও অ্যান্টিজেন দেখতে পাচ্ছি, ও অ্যান্টিজেনের সঙ্গে লিপিড এ কে একটা কানেকশন করে। কানেক্ট লিপিড এ টু ও অ্যান্টিজেন, তাদের মধ্যে এটা একটা ব্রিজ বা মাধ্যম হিসেবে কাজ করে, যাতে লিপিডে ও অ্যান্টিজেনের মাঝখানে একটা কানেকশন হিসেবে এ কি করে? কাজ করে, ঠিক আছে? ইনার কোর কি করে? স্টেবিলিটি দেয় কাকে? পেপটাইডোগ্লাইকেনকে না, লিপোপলিস্যাকারাইডকে। এটা লিপোপলিস্যাকারাইডের কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, এবার লাস্ট যেটা পয়েন্ট বাকি থাকলো, দ্যাট ইজ ও অ্যান্টিজেন। ও অ্যান্টিজেন, এই যে পোর্শনটা, উপরের যে পোর্শনটা যেটা বাকি থাকলো, ও অ্যান্টিজেন। এই ও অ্যান্টিজেন এটা কি? এটাতে একটা আমরা লং রিপিটেটিভ, এই যে এখানে লেখা আছে রিপিটেটিং ইউনিট অফ অলিগোস্যাকারাইড, আমরা এখানে একটা লং রিপিটেটিভ অলিগোস্যাকারাইডের ইউনিট দেখতে পাই, ঠিক আছে? লং রিপিটেটিভ অ্যাকচুয়ালি পলিস্যাকারাইড চেন, মানে অনেকগুলো অলিগোস্যাকারাইড মিলে কি হবে? একটা পলিস্যাকারাইড তো হবে, ঠিক আছে? আচ্ছা, রিপিটেটিং লিখলে ভালো হতো। রিপিটেটিং ইউনিট অফ অলিগোস্যাকারাইড। ওকে,
অলিগোস্যাকারাইড। এবার এই অলিগোস্যাকারাইডে একটা অলিগোস্যাকারাইড 2 থেকে 8টা সিম্পল সুগার মলিকিউল বা মনোস্যাকারাইড দিয়ে তৈরি হয়। কটা? 2 থেকে 8টা। ইচ কন্টেন 2 থেকে 8টা সিম্পল সুগার মলিকিউল বা মনোস্যাকারাইড অ্যাকচুয়ালি। ওকে, এবার এই প্রত্যেকটা মনোস্যাকারাইড একে অপরের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত থাকে। ওকে, লিঙ্কড উইথ গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, 2 থেকে 8টা মনোস্যাকারাইড একে অপরের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত থাকে। এইভাবে তারা একটা অলিগোস্যাকারাইড তৈরি করে। এবার এই অলিগোস্যাকারাইডটা n নাম্বার পর্যন্ত কতটা কোনো নির্দিষ্ট নেই, রিপিটেটিং হতে থাকে। 5 বার, 6 বার, 7 বার, বিভিন্ন নাম্বার পর্যন্ত এটা কি হতে পারে? রিপিটেটিং হতে পারে। ওকে, অলিগোস্যাকারাইড। এই অলিগোস্যাকারাইডের টোটাল স্ট্রাকচারটাকে বলা হয় ও অ্যান্টিজেন। এবার কোয়েশ্চেন হচ্ছে, এটাকে কেন অ্যান্টিজেন কেন বলা হয়? হোয়াই ও অ্যান্টিজেন ইজ অ্যান অ্যান্টিজেন? এটাকে অ্যান্টিজেন কেন বলা হয়? তো সিম্পল অ্যান্সার, এই যখনই ও অ্যান্টিজেন মানে এই যে একটা স্ট্রাকচার যখনই আমাদের বডিতে এসে পৌঁছায়, তখনই আমাদের বডি এটাকে অ্যাজ এ ফরেন হিসেবে ডিটেক্ট করতে পারে, এবং যখনই অ্যাজ এ ফরেন হিসেবে ডিটেক্ট করে তখনই আমাদের বডির অ্যান্টিবডি যেটা আছে সেটা অ্যাক্টিভেট হয় এবং সেটার অ্যান্টিজেনের বিরুদ্ধে সেটার অ্যাকশন স্টার্ট হয়। তো যেহেতু এটাকে অ্যাজ এ ফরেন হিসেবে ডিটেক্ট করে, তো তাই যার জন্য আমাদের ইমিউনোজেনিক অ্যাক্টিভিটি ইনক্রিজ হয়, তাই এটাকে অ্যান্টিজেন হিসেবে ডিটেক্ট করা হয়। ওকে, এবং নেক্সট পয়েন্ট হচ্ছে, এই ও অ্যান্টিজেনটা সেরোটাইপিং মানে ব্যাকটেরিয়ার যে ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও হেল্প করে। ওকে, এবার কোয়েশ্চেন হচ্ছে, হোয়াই ইট ইজ কল্ড ও? এখানে ও কথাটা কেন আছে? এটাকে কেন ও অ্যান্টিজেন বলা হয়? তো ও অ্যান্টিজেন বলার পিছনে কারণ হলো, এটা একটা ও স্পেসিফিক অ্যান্টিজেন। ও স্পেসিফিক অ্যান্টিজেন মানে এখানে ও কথাটা মানে হচ্ছে ওন হাঞ্চ। ওন হাঞ্চ এটা একটা জার্মান ওয়ার্ড। এই জার্মান ওয়ার্ড ওন হাঞ্চ এটার মানে হচ্ছে উইদাউট এ ভেল। অ্যাকচুয়ালি এই ও অ্যান্টিজেন এবং আরও বিভিন্ন ধরনের অ্যান্টিজেনের সাফিক্সে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড দিয়ে এই অ্যান্টিজেনগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন এইচ অ্যান্টিজেন, ও অ্যান্টিজেন এবং এইচ অ্যান্টিজেন, এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েশন কি আছে সেটা আমরা এখন দেখব। এগুলো বিভিন্ন ধরনের অ্যান্টিজেন, বিভিন্ন ধরনের কেমিক্যাল স্ট্রাকচার। একটা ব্যাকটেরিয়ার যে সমস্ত ব্যাকটেরিয়ার বডিতে যে সমস্ত কেমিক্যাল স্ট্রাকচার প্রেজেন্ট আছে, সেগুলোর প্রত্যেকটার রেসপন্স, ইমিউনি রেসপন্স আমাদের বডিতে আলাদা। ওকে, বোঝা গেল? প্রত্যেকটার স্ট্রাকচারকে আমাদের বডি অ্যাজ এ ফরেন হিসেবে ডিটেক্ট করে, যার ফলে আমাদের ইমিউনি রেসপন্স অ্যাক্টিভেট হয়, অ্যান্টিবডি আমাদের বডিতে বা হোস্টের বডিতে প্রডিউস হয়। কিন্তু এই প্রত্যেকটা স্ট্রাকচার যেহেতু আলাদা, ব্যাকটেরিয়ার এক একটা জায়গায় এক এক রকম স্ট্রাকচার যেহেতু প্রেজেন্ট আছে, যেমন ও অ্যান্টিজেনের স্ট্রাকচার আলাদা, আবার অন্য কোথাও যদি আমি ফ্লাজেলা দেখি, ফ্লাজেলার মধ্যে আমরা দেখতে পাই এইচ অ্যান্টিজেন। যখন ফ্লাজেলা সম্বন্ধে ডিসকাস করব তখন আমরা পাবো এইচ অ্যান্টিজেন। ওকে, তো সেখানে তার স্ট্রাকচার আলাদা। তো প্রত্যেকটার স্ট্রাকচার যেহেতু আলাদা, তো এই স্ট্রাকচারগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য এই সমস্ত নামকরণ করা হয়েছে। কি কি টাইপ অফ অ্যান্টিজেন আমরা ব্যাকটেরিয়ার বডিতে দেখতে পাই, তার এটা একটা লিস্ট মোটামুটি দেওয়া হলো। এখানে ও অ্যান্টিজেন কোথায় পাওয়া যায় আমরা এখনই পড়লাম। ও অ্যান্টিজেন আমরা কোথায় দেখতে পাই? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার লিপোপলিস্যাকারাইডে, রাইট?
গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার লিপোপলিস্যাকারাইড। যতগুলো আমরা অ্যান্টিজেন সম্বন্ধে ডিসকাস করছি বা পাবো, যতগুলো আমরা অ্যান্টিজেন সম্বন্ধে পাবো, সবগুলো কি করে আমাদের বডির বা হোস্টের বডিতে ইমিউনিটিকে স্টিমুলেট করে। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা এইচ অ্যান্টিজেনের কথা বলি, এইচ অ্যান্টিজেন কোথায় প্রেজেন্ট থাকে? ইন ফ্লাজেলা। কি দিয়ে তৈরি? ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। যখন আমরা ফ্লাজেলা পড়ব তখন আমরা এইচ অ্যান্টিজেনটাকে পাবো। যদি আমরা কে অ্যান্টিজেনের কথা বলি, কে অ্যান্টিজেন কোথায় প্রেজেন্স থাকে? ইন ব্যাকটেরিয়া ক্যাপসুল। ব্যাকটেরিয়ার ক্যাপসুলে, মানে সেল ওয়ালের ওপরেও আমরা ক্যাপসুলের যখন আবরণ পাবো, সেটা যখন আমরা পড়বো তখন আমরা কি পাবো? সেখানে কে অ্যান্টিজেন। ভিআই অ্যান্টিজেন, ভিআই অ্যান্টিজেন কোথায় প্রেজেন্স থাকে? ইট ইজ অলসো প্রেজেন্ট ইন ক্যাপসুল। সমস্ত ক্যাপসুলে প্রেজেন্ট থাকে না, কিছু কিছু ক্যাপসুলে ভিআই অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে। যদি আমরা সেল ওয়াল দেখি, সেল ওয়ালে আমরা কিছু কিছু ব্যাকটেরিয়ার সেল ওয়ালে এম অ্যান্টিজেন প্রেজেন্স পাবো। এগুলো প্রত্যেকটারই স্ট্রাকচার আলাদা 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 আলাদা। যখন আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কথা আলোচনা করেছি তখন আমরা কি পেয়েছি? লিপোটাইকোলিক অ্যাসিড অ্যান্ড টাইকোলিক অ্যাসিড। এই লিপোটাইকোলিক অ্যাসিড অ্যান্ড টাইকোলিক অ্যাসিড যেগুলো পেপটাইড ও গ্লাইকেন, যেটা আমাদের পেপটাইড ও গ্লাইকেনকে আটকে রাখতে হেল্প করে, সেটাও অ্যাজ এ অ্যান্টিজেন হিসেবে আমাদের বডি ডিটেক্ট করে। এছাড়া যদি আমরা পিলাস অ্যান্টিজেনকে দেখি, পিলাস অ্যান্টিজেন কোথায় প্রেজেন্স থাকে? ইন ফিমব্রেই। তাহলে আমরা কি কি পেলাম? ও অ্যান্টিজেন, ও অ্যান্টিজেন আমরা কোথায় পাই? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার লিপোপলিস্যাকারাইডে। এইচ অ্যান্টিজেন প্রেজেন্স থাকে ফ্লাজেলাতে। কে অ্যান্টিজেন সাধারণভাবে ক্যাপসুল, কে অ্যান্টিজেন, ভিআই অ্যান্টিজেন এগুলো ক্যাপসুলে প্রেজেন্ট থাকে। কিছু কিছু ব্যাকটেরিয়ার সেল ওয়ালে, যেমন স্ট্রেপ্টোকক্কাস, এগুলোর সেল ওয়ালে এম অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে। গ্রাম পজিটিভের সেল ওয়ালে লিপোটাইকোলিক অ্যাসিড অ্যান্ড টাইকোলিক অ্যাসিড যেটা প্রেজেন্ট থাকে, সেটাও আমাদের বডি অ্যাজ অ্যান্টিজেন হিসেবে সেটাকে ডিটেক্ট করে। অ্যান্ড ফিমব্রেই অ্যান্ড পিলিতে পিলাস অ্যান্টিজেন বা ফিমব্রিয়াল অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে। অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার প্রত্যেকটা অ্যান্টিজেনিক স্ট্রাকচার যতগুলো আমরা আলোচনা করলাম, প্রত্যেকটার কি মলিকুলার কম্পোনেন্টস ইন দ্য ব্যাকটেরিয়া সারফেস। ব্যাকটেরিয়া সারফেসের এই মলিকুলার স্ট্রাকচারটা আমাদের বডিতে স্টিমুলেট কি করে? ইমিউনি রেসপন্সটাকে স্টিমুলেট করে। তাই এগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করেছি বিভিন্ন ধরনের অ্যান্টিজেনের নাম দিয়ে। ওকে ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন, is the O antigen present in all gram negative bacteria or not? এই যে O antigen যেটা আমরা ডিসকাস করলাম, সেটা কি সমস্ত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে প্রেজেন্ট থাকে? The answer is no. O অ্যান্টিজেনের প্রেজেন্সের উপরে আমরা ব্যাকটেরিয়াকে দুই ধরনের ক্লাসিফিকেশন করতে পারি। একটা হচ্ছে রাফ অ্যান্ড স্মুথ সারফেস অফ দ্য ব্যাকটেরিয়া সেল ওয়াল। যদি ব্যাকটেরিয়ার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালে যদি ও অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, মানে লিপোপলিস্যাকারাইডে যদি ও অ্যান্টিজেন প্রেজেন্স থাকে, তাহলে তার সারফেসটা হয়, সেল ওয়ালের সারফেসটা হয় স্মুথ। যদি ও অ্যান্টিজেন না প্রেজেন্ট থাকে, যে সমস্ত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালে লিপোপলিস্যাকারাইডে ও অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে না, তাদের সেল ওয়ালের সারফেসটা হবে রাফ। বোঝা গেল? স্মুথ কাদের? যাদের ও অ্যান্টিজেন প্রেজেন্স থাকে তাদের সেল ওয়াল সারফেসটা স্মুথ। যাদের ও অ্যান্টিজেন প্রেজেন্স থাকবে না তাদের সেল ওয়াল সারফেসটা কি হবে? রাফ। ওকে, যদি আমরা এখানে এক্সাম্পল দেখি, তাহলে নাইজেরিয়া গোনোরিয়া, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এই দুটো হচ্ছে এক্সাম্পল অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যাদের বডিতে কি থাকে না? যাদের বডিতে ও অ্যান্টিজেন প্রেজেন্স থাকে না। ফলে এদের সেল ওয়ালটা কি হবে? অবশ্যই কি হবে? স্মুথ হবে কি? স্মুথ হবে না, রাফ হবে। ওকে, যদি আমরা নাইজেরিয়া গোনোরিয়ার কথা বলি, এই ব্যাকটেরিয়াটার কেমন দেখতে হয় তার একটা স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। নাইজেরিয়া গোনোরিয়ার যদি আমরা দেখি, তাহলে এটা কি রোগ ছড়ায়? এটা সাধারণভাবে গোনোরিয়া রোগ ছড়ায়। ঠিক আছে, গোনোরিয়া রোগের জন্য দায়ী। ঠিক আছে, সেটা কি? অ্যাকচুয়ালি কমন এসটিডি ডিজিজ।
কমন গনোরিয়া কি কমন সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি ডিজিজ, রাইট। আচ্ছা, যদি নাইজেরিয়া গনোরিয়ার যদি কারোর বডিতে সংক্রামিত হয় তাহলে পুরুষদের শরীরে কি হয়? মেনের শরীরে পেনফুল ইউরিনেশনে তার কষ্ট হয়। পুশ লাইক ডিসচার্জ ফ্রম দ্য পেনিস, হোয়াইট ইয়েলো অর গ্রিন টাইপ অফ ডিসচার্জ তার বডি থেকে দেখতে পাওয়া যায়, এবং হুইচ ইজ লেস কমন, দ্যাট ইজ সোয়েলিং অর পেন অন টেস্টিকলস। ওকে, যদি ওমেনের বডিতে আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা কি দেখব? ভ্যাজাইনাল ডিসচার্জ ইনক্রিজ হয়, ওকে, এবং পেনফুল ইউরিনেশন যেটা আমরা মেনের বডিতেও দেখতে পাই। তো দিস ইজ দ্য সিমটমস অফ গনোরিয়া হুইচ ইজ জেনারেটেড বাই নাইজেরিয়া গনোরিয়া। এবং এই গনোরিয়া এদের বডিতে কি থাকে না? এদের লিপোপলিস্যাকারাইডে ও অ্যান্টিজেন প্রেজেন্স থাকে না। ওকে ওকে, যদি আমরা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার কথা বলি, সেটাও একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যার বডিতে আগেই বলেছি ও অ্যান্টিজেন প্রেজেন্স থাকে না, সেল সারফেসটা রাফ হয়। এরা কি করে? সাধারণত চাইল্ডহুড ইনফেকশনের জন্য দায়ী, কি করে? তারা সাধারণভাবে চেস্টকে সংক্রামিত করে, যেমন নিউমোনিয়া, ট্র্যাকিও ব্রঙ্কাইটিস, কনজাংটিভাইটিস, এই সমস্ত রোগের জন্য দায়ী। কি নাম? কি? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। ওকে, তার স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার পরের কোয়েশ্চেন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইন ডিটেলস? অলরেডি আমরা বিভিন্ন ডিফারেন্স আমরা আলোচনা করেছি, তবু যদি সেটাকে সামারি করা যায় তাহলে কি পাবো? সেল ওয়াল কোনটার মোটা হবে? গ্রাম পজিটিভের না গ্রাম নেগেটিভের? অবশ্যই গ্রাম পজিটিভের, যেহেতু পলিপেপটাইডোগ্লাইকেন লেয়ার থাকে, মানে অসংখ্য পেপটাইডোগ্লাইকেনের লেয়ার থাকে, তাই সেল ওয়ালের থিকনেস এখানে গ্রাম পজিটিভে কি হবে? বেশি হবে। গ্রাম নেগেটিভে পেপটাইডোগ্লাইকেনের ম্যাক্সিমাম 2টো লেয়ার থাকে, তাই সেখানে গ্রাম নেগেটিভে পেপটাইডোগ্লাইকেন লেয়ার যেহেতু কম, সেল ওয়ালের থিকনেস কম হবে। গ্রাম পজিটিভে সেল ওয়ালের থিকনেস 20 থেকে 80 ন্যানোমিটার, গ্রাম নেগেটিভে অনলি 2 থেকে 10 ন্যানোমিটার। ওকে, নেক্সট পেপটাইডোগ্লাইকেন লেয়ার বললাম গ্রাম পজিটিভে থিক হবে, গ্রাম নেগেটিভে থিন। যদি আউটার মেমব্রেনের আমরা কথা বলি, আমরা দেখেছি যখন আমরা স্ট্রাকচার দেখেছি তখন আমরা কি দেখেছি? গ্রাম পজিটিভে কোনো আউটার মেমব্রেন নেই, কিন্তু গ্রাম নেগেটিভে আমরা কি দেখেছি? সেখানে একটা আউটার মেমব্রেন আছে এবং সেখানে লিপোপলিস্যাকারাইডের কি লেয়ার আছে। তাহলে আউটার মেমব্রেন কোথায় প্রেজেন্ট আছে? গ্রাম নেগেটিভে। আচ্ছা, যদি আমরা দেখি টাইকোলিক অ্যাসিড অ্যান্ড লিপোটাইকোলিক অ্যাসিড, এদের কাজ কি? পেপটাইডোগ্লাইকেনকে হোল্ড করে রাখা, একসাথে আটকে রাখা। তাহলে পেপটাইডোগ্লাইকেন যেহেতু বেশি আছে গ্রাম পজিটিভে, তাহলে টাইকোলিক অ্যাসিড অ্যান্ড লিপোটাইকোলিক অ্যাসিড দুটোই কোথায় প্রেজেন্ট থাকবে? গ্রাম পজিটিভে। গ্রাম নেগেটিভে তারা অ্যাবসেন্ট। ইম্পর্টেন্ট পয়েন্ট, পেরিপ্লাজমিক স্পেস। গ্রাম পজিটিভে আমরা পেরিপ্লাজমিক স্পেস তেমন দেখতে পাই না, কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা তেমন পেরিপ্লাজমিক স্পেস দেখতে পাই না, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা স্পষ্ট পেরিপ্লাজমিক স্পেস দেখতে পাই, রাইট? আমরা আগে স্ট্রাকচারেও দেখতে পেয়েছি সেটা। যদি আমরা লিপিড কন্টেন্টের কথা বলি,
তাহলে লিপোপলিস্যাকারাইড কোনটার মধ্যে আছে, গ্রাম পজিটিভে না গ্রাম নেগেটিভে? গ্রাম নেগেটিভে। তাহলে লিপিড কন্টেন্ট গ্রাম পজিটিভে বেশি হবে না গ্রাম নেগেটিভে বেশি হবে? গ্রাম নেগেটিভে বেশি হবে, যেহেতু লিপোপলিস্যাকারাইড গ্রাম নেগেটিভে প্রেজেন্ট থাকে। ওকে ওকে, লিপোপলিস্যাকারাইড গ্রাম পজিটিভে অবশ্যই অ্যাবসেন্ট থাকে, গ্রাম নেগেটিভে প্রেজেন্ট থাকে। আমরা একটু আগেই জানলাম এক্সোটক্সিন প্রডিউস হয় গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুটোতেই। ওকে, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুটোতেই মোটামুটিভাবে এক্সোটক্সিন প্রডিউস হয়। ওকে, কিন্তু গ্রাম নেগেটিভে এক্সোটক্সিন কম প্রডিউস হয়। ওকে, যদি আমরা এন্ডোটক্সিনের কথা বলি, এন্ডোটক্সিন তখন রিলিজ হয় যখন একটা ব্যাকটেরিয়া সেল কি হয়, ডিসরাপ্ট হয়, যখন মারা যায়, সেল যখন লাইসিস হয়। তখন সেল লাইসিস হয়ে গেলে তখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে সেল ওয়াল, সেখান থেকে লিপিড এ যেটা আছে, সেই লিপিড এ থেকে এন্ডোটক্সিন রিলিজ হয়। আমরা আগেই জানতে পেরেছি। তাহলে এন্ডোটক্সিন কি গ্রাম পজিটিভে তৈরি হবে? তৈরি হবে না। গ্রাম নেগেটিভে আমরা এন্ডোটক্সিনের লেয়ার কি দেখতে পাবো। আচ্ছা, যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ব্যাসিলাস সাবটিলিস এগুলো সব কটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল। এস্টেরিয়া কোলাই, সালমোনেলা টাইফি, সিউডোমোনাস এই সমস্ত কি গ্রাম নেগেটিভের এক্সাম্পল। তো মোটামুটি আশা করা যায় যে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্রাকচারাল ডিফারেন্স অনেকটা ক্লিয়ার হয়েছে তো। আচ্ছা, এবার কোয়েশ্চেন হচ্ছে হুইচ ইজ মোর টক্সিক, কোনটা বেশি টক্সিক, গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। নেক্সট টপিক যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্যাথোজেনিসিটি অ্যান্ড ব্যাকটেরিয়া সেল ওয়াল। এই ব্যাকটেরিয়া সেল ওয়ালের সেকেন্ড পার্ট, এই ব্যাকটেরিয়া সেল ওয়ালের সেকেন্ড পার্টে আমরা এই বিষয়টা সম্বন্ধে আলোচনা করব। সেখানে আমাদের কাছে এই ধারণাটা ক্লিয়ার হবে যে গ্রাম পজিটিভ বেশি টক্সিক নাকি গ্রাম নেগেটিভ বেশি টক্সিক, হলে কোনটা বেশি টক্সিক, কিন্তু কেন। ওকে, এবং সেখানে আমরা কি কি নেক্সট টপিকে আমরা আলোচনা করব, দ্যাট ইজ এক্সোটক্সিন অ্যান্ড এন্ডোটক্সিন। এগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে জানব। সেল ওয়াল অফ অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, হ্যাঁ অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া সেল ওয়ালে আমরা এমন কি পাই, সেখানে কেন কিভাবে আমরা ব্যাকটেরিয়া সেল ওয়ালটা এই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে আলাদা, সেটা আমরা জানতে পারবো। টক্সিসিটি ডিফারেন্স অ্যান্ড আইডেন্টিফিকেশন of acid fast gram negative and gram positive bacteria. গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ এবং অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার মধ্যে টক্সিসিটি ডিফারেন্স কি কি আছে, কোনটা হাইলি টক্সিক, কোনটা লেস টক্সিক, এবং তাদেরকে আইডেন্টিফিকেশন কি করে আমরা করতে পারি ইন ল্যাবরেটরি, সেটা আমরা জানবো। আর কি জানবো, ক্যাপসুলস এবং সেল মেমব্রেনের সম্বন্ধে। আই হোপ যতটা আজকে আলোচনা করা গেছে ততটা সবার মধ্যে আইডিয়াটা কিছু না কিছু হলেও ক্লিয়ার হয়েছে। এই বিষয়গুলো যে কয়েকটা পয়েন্ট এখানে লেখা আছে, সেই কয়েকটা পয়েন্ট আমরা ব্যাকটেরিয়া সেল ওয়ালের নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব। সবশেষে একটাই কথা বলার, যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং কোনো বিষয় সম্বন্ধে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাও, তোমাদের কোয়েশ্চেন পাঠাও, আমি সেটা রিপ্লাই করার সেখানে চেষ্টা করব। এবং এই পুরো নোট যদি তোমরা পিডিএফ ফরম্যাটে পেতে চাও তাহলে তোমরা সেই কিউআর কোডটিকে স্ক্যান করো এবং কমেন্ট বক্সেও তোমরা এটার লিঙ্ক পেয়ে যাবে। থ্যাংক ইউ, সকলকে অসংখ্য ধন্যবাদ। দ্যাটস অল ফর টুডে, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।